সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের শিডিউলভুক্ত দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করেছি দলিল রিলেটেড বিষয়বস্তুগুলা, যে একটা দলিল কিভাবে আমরা পড়ব, দলিলের মূল বিষয়বস্তুটা কি এবং কত প্রকারের দলিল হয়, আর দলিল রিলেটেড আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই আমাদেরকে কোন জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে, কোন আইনটা, কোন বিধিমালাটা এবং কোন ম্যানুয়ালটা। তো বাংলাদেশের ক্ষেত্রে বা প্রচলিত আমাদের যত আইনগুলো আছে, আইনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সম্পত্তির মালিকানার জন্য দলিলটা গুরুত্বপূর্ণ। আইনগতভাবে স্বীকৃত যে জিনিসটা সেটা হচ্ছে যে দলিলই হচ্ছে একটা মালিকানা হস্তান্তরের আইনগত ডকুমেন্ট। তো এখন তাহলে আমরা খতিয়ানটা কেন পড়বো বা খতিয়ান জিনিসটাই কি? তো আজ পর্যন্ত যদি আমরা আইনগতভাবে ভিত্তি আলোচনা করি, খতিয়ান মালিকানার কোনো ডকুমেন্ট না। খতিয়ান জাস্ট একটা সাপোর্টিং ডকুমেন্ট। খতিয়ান জাস্ট শুধু ওই মালিকানা থেকে সরকার যে খাজনাটা আদায় করবে, কার থেকে আদায় করবে, এতটুকু প্রমাণ মাত্র বহন করে। তাহলে মালিকানার অন্যতম মূল উপাদান হচ্ছে আমাদের দলিল, আর খতিয়ানটা স্বাভাবিকভাবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন আরও নতুন আইন তৈরি করার ফলে যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, যদিও এটা মালিকানার অংশ না, কিন্তু এই খতিয়ান ছাড়া আমরা সম্পত্তি হস্তান্তর করতে পারি না, রেজিস্ট্রেশন করতে পারি না, কোনো প্রকার লেনদেন করতে পারি না। তো এই জন্য খতিয়ানটাও আমাদের গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখব যে আমাদের এই খতিয়ান জিনিসটা কি, খতিয়ানের উৎপত্তিটা কোথায়, আর বর্তমানে এই খতিয়ানটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিতরে যাওয়ার আগে আমরা যদি স্বাভাবিকভাবেই একটা চিন্তা করি, আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, এই ভোটার আইডি কার্ডের মধ্যে দেখবেন যে আপনি কি লেখা আছে, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার গ্রাম, আপনার পাড়া, মহল্লা, ওয়ার্ড নাম্বার পর্যন্ত লেখা আছে। এখন একই রকমভাবে যদি আমরা বলি যে এই সম্পত্তিটার তফসিল, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, ওই তফসিলটাই হচ্ছে আমাদের এই খতিয়ান। মানে আমাদের আইডি কার্ডটা দেখলে যেমন আমরা কোন জেলার, কোন থানার, কোন গ্রামের আপনি বাসিন্দা সেটা জানা যায়, খতিয়ানটা দেখলে বোঝা যায় যে এই জমিটার মালিককে, কতটুকু সম্পত্তির উনি মালিক, এই যাবতীয় জিনিসগুলোই কিন্তু আমরা পাবো। এখন বাংলাদেশের ক্ষেত্রে কতটা আমরা খতিয়ান পাবো আর কেনই বা এতগুলা খতিয়ান হয়েছে, আগে এইটা একটু মাথায় নেন। আমরা আজকে যত ডিজিটালি বা আমিনশিপের মাধ্যমে বিভিন্ন প্রকারভাবে জমি জমাগুলো মাপতেছি, তো পূর্বে এত আমাদের ফিট স্কেল, মিটার স্কেল এগুলো কিছুই আবিষ্কার হয় নাই। এই সম্পত্তি মাপার কোনো প্রকার আমরা যদি বলি বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না, যে এইটা আমরা লম্বা চড়া এইভাবে মাপবো। আমাদের না ফিট ছিল, না মিটার ছিল, না ইঞ্চি ছিল। তো সর্বপ্রথম বিভিন্ন প্রকারভাবে আবেগে আনুমানিকভাবে মাপা হইতো। যেমন আগে জমিদারদেরকে ভাগ করে দেওয়া হইতো যে এই যতটুকু দেখা যাচ্ছে এই গ্রামের অংশ আপনার, এর বিপরীতে এত টাকা আমাকে খাজনা দিবেন। ওই গ্রামের অংশটুকু তার, কতটুকু জমি আছে তারাও জানে না, শুধু জাস্ট এরিয়াটা জানে যে এতটুকু আপনি আমাকে এতটুকু খাজনা দিবেন। তো পরবর্তীতে বিভিন্ন পরিক্রমায় আমরা কি জানি, গানটার শিকল বলে এক প্রকারের আমরা শিকল দেখি, সেগুলো দিয়ে সম্পত্তি পরিমাপ করা ধীরে ধীরে শুরু হয়। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমাদের এই ভারতীয় উপমহাদেশে বাস্তবে মাঠে গিয়ে যে জরিপটা করা হয়, এটাকে আমরা বলি যে সিএস জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে। ইংরেজিতে বলা হয় সিএস, মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল, আর ক্যাডাস্ট্রাল মানে হচ্ছে একটা জিনিসকে বাস্তবে গিয়ে পরিমাপ করা, এর লম্বা কতটুকু, চওড়া কতটুকু, সরজমিনে করা। এরই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে এসএ পাবো, এরপরে আরএস পাবো, বর্তমানে আমাদের বিএস চলতেছে। তো মূলত ওভারঅল আমরা বলতে পারি বাংলাদেশের চারটা জরিপ। একটা হচ্ছে আমাদের সিএস, একটা হচ্ছে এসএ, একটা হচ্ছে আরএস, আর একটা হচ্ছে বিএস। এই চারটা সারা বাংলাদেশে সব জায়গায় হয় নাই। তো জাস্ট আমরা জানার জন্য এটা বুঝবো যে সারা বাংলাদেশে চারটা জরিপ আছে। কিছু কিছু অঞ্চলে কম আছে, কিছু কিছু জায়গায় সবগুলো আছে, তো সেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব। এইগুলোকে আমরা বলি যে এগুলো হচ্ছে আমাদের রেকর্ডীয় জরিপ। রেকর্ডীয় মানে হচ্ছে সরজমিনে গিয়ে সম্পত্তিগুলো মাপা হয়েছে, অথবা এই সম্পত্তিগুলোর একটা সরকারি গেজেটের মাধ্যমে কি করা হয়েছে, খতিয়ান প্রকাশ করা হয়েছে। এখন ধরেন যে আজকে আপনি সম্পত্তির মালিক, আপনার সম্পত্তিটা আপনি বিক্রি করবেন, আরেকজন মালিক হবে, তো ওনার নামটাও তো আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এই যে সম্পত্তি বিক্রির ফলে নতুন মালিক সৃষ্টি হচ্ছে, এদের নাম অন্তর্ভুক্ত করার নামই হচ্ছে নামজারি বা খারিজ, যাকে আমরা বলি যে মিউটেশন বা নামপত্তন। তাহলে আমাদের রেকর্ডীয় জরিপ একটা জিনিস যেটা গেজেটের মাধ্যমে হয়, আর ওই গেজেটকৃত সম্পত্তি যখন ব্যক্তিরা বিক্রি করা শুরু করে,
তখন নতুন ক্রেতার নামের জন্য গেজেট করা হয় না, তখন জাস্ট আমরা এসিএলএন বরাবর আবেদন করি ওই দলিলটা দিয়ে, যেটাকে আমরা বলি যে নামজারি বা খারিজ। তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমেই আমাদের বেসিক কিছু ধারণা নিয়ে নিই যে কোনো অঞ্চলে আপনি দেখবেন যে খতিয়ানকে তারা বলে যে কি পর্চা। তো যেই জিনিসটাই পর্চা ওই জিনিসটাই খতিয়ান, আইনগতভাবে এর কোনো পার্থক্য নাই, তবে ব্যবহারগত আমাদের কিছু আঞ্চলিকতার জন্য পার্থক্য আছে। স্বাভাবিকভাবে আমরা পাবলিক অ্যাট লার্জে ধরে নেই যে যখন প্রাথমিক স্তরে মাঠের পর্যায়ে যখন জরিপ কাজ চলে তখন যেই খতিয়ানটা দেওয়া হয় ওইটাকে আমরা পর্চা বলি, আর ওই পর্চাটা ধীরে ধীরে সরকারি বিভিন্ন ধাপ অতিক্রম করে যখন গেজেট হয় ওইটাকে আমরা খতিয়ান বলি। তবে আইনের দৃষ্টিতে যেটাই খতিয়ান সেটাই পর্চা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, এতটুকু মনে রাখবেন। শুধু জাস্ট আমরা বোঝার জন্য বলি যে পর্চাটা হচ্ছে প্রাথমিক স্তরে যখন সেটা মাঠ পর্যায়ে আমিনজা সম্পত্তিটা মাপে সেটা আমাদের পর্চা, আর ওইটা যখন গেজেট হয় সেটা হয় আমাদের খতিয়ান। এখন আমরা প্রথমেই বলে দিয়েছি যে খতিয়ান জিনিসটা কি। খতিয়ান যেমন আমাদের ভোটার আইডি কার্ডে আমাদের নাম ঠিকানা আমাদের পরিচয় বহন করে, ওই খতিয়ানটাও আপনার সম্পত্তিটা কোন জেলার কোন থানার কোন মৌজার কোন দাগ নাম্বারের জমি এটা প্রকাশ করে। এখন এখানে আমাদের দুইটা জিনিস বুঝে আসে না, বাকিগুলো আমরা বুঝি, জেলাও আমরা বুঝি উপজেলাও আমরা বুঝি, কিন্তু মৌজা এবং জেএল নাম্বার এই দুটো জিনিস আমাদের বুঝে আসে না। তো ওইটা একটু আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন যে আপনার যে জেলাটা আছে ওই জেলাটার মধ্যে 3টা উপজেলা আছে বর্তমানে। তো এই 3টা উপজেলাকে পূর্বে আমরা শুধু থানা বলতাম, উপজেলার কোনো কনসেপ্ট ছিল না, যেটা এরশাদ সরকার 1984-তে নিয়ে আসে। তাহলে আমাদের বর্তমানে যে এই 3টা আপনার একটা জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে ওগুলোকে আমরা বলতাম থানা। এখন ওই উপজেলার ভিতরে তো অসংখ্য জমি আছে। এখন এই জমিগুলাকে যখন তারা সরজমিনে মাপতে গেল তো এত বড় জমি তো আর একটা কাগজে জরিপ করা সম্ভব না। তো ওই জন্য ওই উপজেলাটার জমিগুলাকে তারা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা শুরু করলো। এখন এই ভাগগুলা বেশিরভাগ ক্ষেত্রে এমনভাবে করা হয়েছে, যেমন আপনার গ্রামটা আছে, আপনার গ্রামটাকে একটা ভাগে ভাগ করা হয়েছে, পার্শ্ববর্তী গ্রামকে আরেকটা ভাগে ভাগ করা হয়েছে, এইভাবে তারা ট্রাই করেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে 2টা গ্রামও একটা মৌজার মধ্যে থাকতে পারে, আবার একটা মৌজাও 2টা গ্রামের মধ্যে হইতে পারে সামান্য ব্যতিক্রমের ক্ষেত্রে। মূল কথাটা হচ্ছে আপনার উপজেলার মধ্যে যত সম্পত্তি আছে এগুলোকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা ভাগ করছি, আর এগুলো একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। ওই সিরিয়াল নাম্বারটাকে আমরা বলতেছি যে জেএল নাম্বার, মানে জুরিসডিকশন লিস্ট নাম্বার। আর প্রতিটা ভাগকে বলতেছি আমরা মৌজা। যেমন ধরেন যে আমাদের ইউনিয়ন পরিষদগুলো আছে, পূর্বে ইউনিয়নের অস্তিত্ব ছিল না, তাহলে মৌজা হচ্ছে আপনার থানার সম্পত্তিগুলার ক্ষুদ্র অংশকে আমরা মৌজা বলতেছি, যেটা সমান সমান একটা গ্রাম হইতে পারে, একাধিক গ্রামও হইতে পারে, আবার একটা মৌজার মধ্যে একাধিক বা 3টা 4টা গ্রামও থাকতে পারে। এটা নির্ভর করবে আপনার ওই এলাকার প্রাকৃতিক পরিবেশটা কেমন তার উপর। যেমন আমাদের জাতীয় পার্টি ছিল, তার একটা স্লোগান ছিল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তো মৌজার সংখ্যা যদি আমরা দেখি বাংলাদেশে 69,990। তো সেই হিসাবে আমরা কি বলতে পারি, 68,000 হচ্ছে আপনার গ্রাম, 69,000 হচ্ছে মৌজা। তার মানে একটা গ্রামের মধ্যে একাধিক মৌজাও থাকতে পারে। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা ওভারভিউ। তাহলে মৌজা জিনিসটা আমরা বুঝলাম এবং জেএল নাম্বার জিনিসটা বুঝলাম। তো এখন থেকে যখনই আপনি খতিয়ান দেখবেন মৌজা লেখা আছে এবং আপনার জেএল নাম্বার লেখা আছে, এটা বুঝবেন যে আপনার ওই থানার মধ্যে জমির একটা ক্ষুদ্রাংশ তারা দেখাচ্ছে, যার ক্রমিক নাম্বারটা হচ্ছে যে আমাদের জেএল নাম্বার। এরপরে আমরা আইনগত যদি জাস্ট একটু সামান্য ভিত্তি রাখি যে এই যে খতিয়ানগুলো তৈরি করা হইলো তাহলে কোন আইনের অধীনে তৈরি করা হইলো। তো বাংলাদেশে আমরা যদি মালিকানা রিলেটেড আইন দেখি, আমাদের সেই অনেক পুরাতন একটা আইন আছে যাকে আমরা বলি যে 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। বর্তমানে ওই আইনটা বাতিল আইন, তবে এই আইনের অধীনে আমাদের সিএস রেকর্ড তৈরি করা হয়েছে, মানে কিনি মালিক হবেন কিভাবে তার মালিকানা খতিয়ানে থাকবে, এই রিলেটেড নিয়মপত্র বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বলে, সংক্ষেপে আমরা বলি যে বিটি অ্যাক্ট, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885। তো ওইটাকে বাতিল করে সরকার 1950 সালে আমাদের যে সেট অ্যাক্ট, মানে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, সহজে আমরা বলি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, এই আইনের অধীনে আজকে পর্যন্ত বাংলাদেশে খতিয়ান তৈরি হয়। তো এটা জাস্ট একটু আমরা আইনের নামগুলো জেনে নিলাম।
এখন আপনি খতিয়ান রিলেটেড যদি আরো বিস্তারিত জ্ঞান অর্জন করতে চান যে একটা খতিয়ান কিভাবে হচ্ছে, কিভাবে হবে, কিভাবে না হবে, এই রিলেটেড আপনার যদি আরো কিউরিসিটি থাকে, একটা আইন হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950। এটার মধ্যে নিয়ম কানুন দেওয়া আছে, এটা আপনি পড়তে পারেন। এরপরে সার্ভে এবং সেটেলমেন্ট অ্যাক্ট বলে 1875 সালের ক্ষুদ্র একটা আইন আছে, এটা আপনি দেখতে পারেন। এরপরে সেটেলমেন্ট ম্যানুয়াল 1935 দেওয়া আছে, এটার মধ্যে একটা জরিপকালে কিভাবে কতটুকু কোন খতিয়ানের করণিক গাণিতিক ভুল সংশোধন করা হবে এর নিয়মকানুন বর্ণনা করা আছে। আর প্রজাস্বত্ব বিধিমালা 1955, এই চারটা আইন যদি আপনি পড়েন তাহলে খতিয়ান রিলেটেড অনেক তথ্য আপনি পাবেন যেগুলো সাধারণভাবে আপনি জানেন না। আমরা ট্রাই করব আমাদের কোর্সে গুরুত্বপূর্ণ যতটুকু দরকার সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন প্রথমে আমরা একটা খতিয়ান দেখার চেষ্টা করি। বাস্তবে আপনার কাছেও আপনি যখন পুরাতন জায়গা জমি সম্পত্তির মালিকানা দেখবেন এইরকম খতিয়ান আপনার কাছে আসবে। এখন এই একটা খতিয়ানে কি কি থাকে এই জিনিসটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ানগুলো দেখতে বা বুঝতে আমাদের সুবিধা হবে। তো এইটা কোন খতিয়ান ওই বিড়ম্বনায় আমরা না গিয়ে আমরা দেখি যে একটা খতিয়ানে মালিকের নাম থাকবে, তার যাবতীয় পরিচয় থাকবে, আর বর্তমানে লেটেস্ট একদম আপনার আইডি নাম্বার, ভোটার আইডি, মোবাইল নাম্বার সহ তারা দিয়ে দিচ্ছে, মানে আপনার যাবতীয় বিবরণটা দেওয়া থাকবে বর্তমানে। পূর্বে শুধু নাম আর পিতার নাম থাকতো। এরপরে আপনার এটা কত নাম্বার খতিয়ান ওই নাম্বারটা দেওয়া থাকবে। আর হচ্ছে যে এই খতিয়ানে আপনি যদি একক মালিক হন তাহলে 100% মালিকানা আপনার থাকবে, আর যদি একাধিক থাকে 50-50, 30-40 এরকমও থাকতে পারে। আর আপনি কত দাগের সম্পত্তির মালিক, কতগুলা দাগ নিয়ে আপনি মালিক, 10টা, 20টা, 30টা, ওই দাগগুলো উল্লেখ করা থাকবে। তাহলে ব্যক্তির নাম, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার। বাংলাদেশে আমরা উঁচু জমি পাবো, নিচু জমি পাবো, পুকুর পাবো, বাড়ি পাবো, তো এই জন্য জমির শ্রেণীগুলো উল্লেখ করা থাকে যে আপনার খতিয়ানভুক্ত কোন দাগের জমি কোন শ্রেণীভুক্ত। এটাই জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ভিত্তি করে সরকার কি করে আবার খাজনা নির্ধারণ করে, মৌজা রেট নির্ধারণ করে, ওই জন্য জমির শ্রেণীটা গুরুত্বপূর্ণ। এখন ধরেন যে একটা দাগের মধ্যে আপনারা 4 ভাই মালিক হইতে পারেন, আপনি কতটুকুর মালিক, আপনার ভাই কতটুকু মালিক, টোটাল দাগে কতটুকু জমি ওইটাও দেওয়া থাকে যে ওই দাগে টোটাল জমি এতটুকু, তার মধ্যে আপনি এতটুকুর মালিক। যেমন এখানে দুইটা দাগ আছে, একটাতে দেখেন যে 2 একর 60 শতক জমি আছে, যার মধ্যে মাত্র এখানে 150 অযুতাংশ বা মাত্র 1.5 শতক হচ্ছে এই খতিয়ানভুক্ত, বাকি সম্পত্তি অন্যজন মালিক। তো এখানে দুইটা দাগ থেকে টোটাল 1.5 শতক 1.5 শতক করে 3 শতক সম্পত্তি, মানে 300 অযুতাংশ এই খতিয়ানভুক্ত। এরপরে আমরা যদি দেখি যে এখানে মন্তব্য কলম বলে একটা কলম থাকে, এইখানে লেখা আছে যেখানে যে আ খ ন, মানে হচ্ছে আগত খতিয়ান নাম্বার, মানে এই খতিয়ানটা আসলো কোথা থেকে, রেফারেন্স নাম্বারটা দেওয়া থাকে যে এই যে খতিয়ানে আমরা বলতেছি এতটুকু জমি, তাহলে এটা আসলো কোথা থেকে। তো এই খতিয়ানটাকে নর্মালি আমরা বলি যে এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান, মানে এটা কোনো রেকর্ডীয় খতিয়ান না। বুঝার উপায়টা কি? এখন নর্মালি যে কোনো নামজারি খতিয়ান আপনি দুইটা উপায়ে বুঝতে পারবেন একদম চোখ বন্ধ করে। একটা হচ্ছে যে মন্তব্য কলামে যদি আপনি এরকম দেখেন যে এখানে লেখা আছে কোনো খতিয়ান নাম্বার, যে আগত খতিয়ান, মানে এত নাম্বার খতিয়ান থেকে আসছে, তার মানে এটা রেকর্ডীয় খতিয়ান না, এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান। যেমন ধরেন যে ঢাকা সিটি জরিপে একজন জমির মালিক, উনি আপনার কাছে বিক্রি করছে, আপনার কাছে দলিল আছে, এখন আপনি নামজারি করার জন্য যখন দিবেন, তো ওই ঢাকা সিটি জরিপের যিনি মালিক তার খতিয়ান থেকে আপনাকে জমি দিবে। তো আপনার খতিয়ানে এরকম উল্লেখ করা থাকবে যে এত নম্বর খতিয়ান থেকে জমিটা আসছে, তার মানে উনি ছিলেন সিটি জরিপে মালিক আর আপনি হচ্ছেন নামজারি খতিয়ানে মালিক, জাস্ট এতটুকুই পার্থক্য। এটা ছাড়া প্রতিটা নামজারির জন্য সরকারের একটা নির্দিষ্ট বই আছে, ভূমি অফিসগুলোতে ফিক্সড বিভিন্ন বই দেওয়া থাকে, অর্থাৎ যাকে আমরা ভূমির ভাষায় বলি যে বালাম বই, নর্মালি রেজিস্টার বই, যেমন আমরা স্কুল কলেজে হাজিরা খাতাগুলা থাকে, সেম আপনার একটা নিবন্ধন বই থাকে। 9 নাম্বার বইয়ের মধ্যে আমাদের কি করা হয়, এই যে নামজারি কার্যক্রমগুলো লিখে রাখা হয়। তো নর্মালি এগুলা রোমান হরফে ব্যবহার করা হয়, তো এই জন্য এখানে লেখা আছে যে 9 আর 9-এর 1, মানে 9 নাম্বার বইয়ের প্রথম অংশ ব্যবহার করা হয় নামজারি করার জন্য। এর মধ্যে দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে 901, এটা হচ্ছে সিরিয়ালি ওই বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো আবেদন তাদের কাছে আসে ওই ক্রমিক নাম্বার সিরিয়ালি পড়ে যায়, কনজিকিউটিভ নাম্বার।
আর এরপরে কত অর্থ বছরে, যেহেতু আমাদের জুলাই মাস থেকে অর্থ বছরটা শুরু হয়, তো এটা হচ্ছে 2017 এবং 2018 অর্থ বছরের একটা নামজারি। তাহলে আপনি যে কোনো খতিয়ানে যদি এই দুইটার যে কোনো একটা দেখতে পান, যদি কোনো কারণবশত এখানে এটা নাও থাকে, কিন্তু এখানে যদি আপনার এই যে নামজারি কেস নাম্বার দেওয়া থাকে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এটা আপনার নামজারি খতিয়ান বা খারিজ খতিয়ান। এখন এটা হইতে পারে সিএস এর খারিজ, এস এর খারিজ, আর এস এর খারিজ, বিএস এর খারিজ, ঢাকা সিটি জরিপের খারিজ, যেটারই হোক, কিন্তু এতটুকু আপনি শিওর হইতে পারবেন যে এটা হচ্ছে আমাদের খারিজ খতিয়ান। তাহলে আমরা যে কোনো একটা খতিয়ানের মধ্যে প্রথমেই দেখলাম কি কি জিনিসগুলা থাকে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খতিয়ান নাম্বারটা, কে ওই খতিয়ানে মালিক, কোন কোন দাগে উনি মালিক, কতটুকু সম্পত্তির মালিক, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ। আর খতিয়ানটা আমাদের নামজারি খতিয়ান না কোনো রেকর্ডীয় খতিয়ান। তাহলে আমরা প্রথমেই চিনলাম একটা নামজারি খতিয়ান কিভাবে চিনব। তো আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এই খতিয়ানটা যদি আপনার সামনে নিয়ে আসা হয়, এই খতিয়ানটা যখন আপনি পড়বেন, এখানে আপনি মালিকের নাম পাবেন যে উনি হচ্ছেন সম্পত্তির মালিক। এরপরে দেখবেন যে আপনার এখানে দাগ নাম্বার দেওয়া আছে, জমির শ্রেণী দেওয়া আছে, ওই দাগে মোট জমির পরিমাণ দেওয়া আছে, আর উনি তার মধ্যে কতটুকু সম্পত্তির মালিক সেটাও দেওয়া আছে। এখন এটা আমরা বুঝবো কিভাবে যে এটা নামজারি খতিয়ান, যেটা আমরা বললাম দেখেন 289 নম্বর খতিয়ান হইতে আগত, তার মানে এটা হচ্ছে আমাদের একটা খারিজ বা নামজারি খতিয়ান। পাশাপাশি এখানে দেখেন যে একটা নামজারি কেস নাম্বারও দেওয়া আছে, অনুমোদিত বলে 807/2013 2014। তাহলে যখনই কোনো খতিয়ানের মধ্যে আপনি এরকম কেস নাম্বার দেখবেন অথবা আগত খতিয়ান দেখবেন, আপনি বুঝে নেবেন যে এটা আপনার একটা নামজারি খতিয়ান। এরপরে আরও একটা খতিয়ান আমরা দেখাচ্ছি, যে এই খতিয়ানটা দেখলেও দেখেন যে আপনার খতিয়ান নাম্বার, মালিকের নাম, কতটুকু সম্পত্তির মালিক, দাগ নাম্বার দেওয়া আছে, জমির শ্রেণীটা কি, দাগে মোট কতটুকু জমি দেওয়া আছে, তাদের মধ্যে এই খতিয়ানভুক্ত কতটুকু জমি, আর সর্বশেষ মন্তব্য কলমে দেখেন যে বিএস 162 নাম্বার খতিয়ান হইতে আগত। তার মানে কি, এইটা হচ্ছে একটা খারিজ খতিয়ান বা নামজারি খতিয়ান। পাশাপাশি এখানে দেখেন যে আমার কি দেওয়া আছে, একটা নামজারি কেস নাম্বারও দেওয়া আছে। তাহলে আপনি এখন থেকে চোখ বন্ধ করে যদি আগত খতিয়ান অথবা নামজারি কেস নাম্বার দুইটাই পাইতে পারেন, অথবা যে কোনো একটা পাবেন, তখন আপনি বলে দিতে পারবেন যে এটা হচ্ছে একটা আমার খারিজ খতিয়ান বা নামজারি খতিয়ান। এখন খারিজ খতিয়ান বা নামজারি খতিয়ান কি সেটা আমরা বলছি যখন রেকর্ডীয় মালিক সম্পত্তিটা বিক্রি করে দেয়, এর পরবর্তী যতদিন পর্যন্ত রেকর্ড না হয়, নর্মালি সরকার 30, 40, 50 বছর পরে নতুন রেকর্ড করে, এভাবে যত মালিকানা পরিবর্তিত হবে। যেমন আপনি এই খতিয়ানটা যদি আপনার হয়, আপনি যদি আজকে জমিটা বিক্রি করে দেন, করিম সাহেব যদি জমিটা কিনে, আপনার এই খতিয়ান থেকে, মানে এই যে 808 নাম্বার খতিয়ান থেকে উনি জমিটা কেটে নিবে, কেটে নিয়ে ওনার নামে একটা খতিয়ান সৃষ্টি হবে। তো ওই করিম সাহেব যখন আরেকজনের কাছে বিক্রি করবেন, এভাবে চলতে চলতে দেখা গেল 30 বছর পরে সরকার আবার রেকর্ডীয় জরিপ করবে, মানে বাস্তবে গিয়ে জমিটা মেপে করবে, তখন ওই মালিক হবে রেকর্ডীয় মালিক। দুই মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনি নামজারি খতিয়ানে মালিক হইলেও আপনি 100% মালিক, রেকর্ডীয় খতিয়ানে মালিক হইলেও আপনি 100% মালিক। মূলত আমরা টোটাল 4টার মতো এখানে আপনাদের নমুনা দেওয়া আছে, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। তো এটার মধ্যেও দেখেন যে মালিকের নাম, ওনার কতটুকু অংশ, দাগ নাম্বার, জমির শ্রেণী, এই গুরুত্বপূর্ণ হচ্ছে দেখেন আগত খতিয়ান 4 হইতে, তার মানে এটাও একটা নামজারি খতিয়ান। এর মধ্যে এখানে আমাদের কেস নাম্বারটাও দেওয়া আছে 1995 এবং 96 সালের। এই খতিয়ানটা 1115 নম্বর হচ্ছে নামজারি, আর 9-এর 1 নম্বর পার্ট ব্যবহার করা হয়েছে। তাহলে এখন থেকে যখনই কোনো খতিয়ান দেখবেন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা নামজারি খতিয়ান। এখন আমরা কোন রেকর্ডের এটা নামজারি খতিয়ান সেটা বোঝার জন্য আগে ওই রেকর্ডগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, যে সিএস রেকর্ডটা কি, এস এ রেকর্ডটা কি। এর পাশাপাশি যেহেতু বর্তমানে আমাদের হাতের লেখা খতিয়ানগুলো নাই, বর্তমানে কিউআর কোড যুক্ত আপনি খতিয়ান পাবেন। তো এই জন্য দেখেন যে বর্তমানে এইখানে একটা কিউআর কোড লাগানো আছে, এটা আপনি মোবাইলে যদি কিউআর কোড স্ক্যানার থাকে এটা স্ক্যান করবেন, এই খতিয়ানটা অরিজিনাল না ডুপ্লিকেট আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, যে হুবহু এরকম সরকারি ওয়েবসাইটে আছে কিনা। এখানেও দেখেন যে নামজারি মামলা নাম্বার দেওয়া আছে 1033 9-1 21 22। তো এটা দেখে আপনি বুঝতে পারলেন যে এটা আপনার একটা নামজারি খতিয়ান, আপনার আর কিছু জানার দরকার নাই, ওই জিনিসটা আমরা এখানেই পেয়ে গেলাম। পাশাপাশি এই মন্তব্য কলামে দেখেন যে আগত খতিয়ান দেওয়া আছে,
তাহলে এতটুকু দেখা মাত্রই আমরা হাতের লেখা হোক কম্পিউটারাইজড হোক বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের একটা নামজারি খতিয়ান। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের রেকর্ডীয় খতিয়ানগুলো, তাহলে আমরা ওই যে সিএস রেকর্ডের নামজারি, এস এ রেকর্ডের নামজারি, আর এস গুলা বুঝতে পারবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা সিএস বলি, ডিএস বলি, দুইটা নামই ব্যবহার করা হয়। বিশেষত যারা ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামে আছেন ওই অঞ্চলগুলোতে সিএস রেকর্ড তারা নাম জানে না, সেখানে তারা ডিএস রেকর্ড হিসেবে উল্লেখ করে। তো মূলত এই ক্যাডাস্ট্রাল সার্ভে বা ডিস্ট্রিক্ট সার্ভে এইটা এই জন্যই বলা হয় যে এখন বাংলাদেশে আমাদের 64টা জেলা আছে। তো এই যখন জরিপগুলা হয় তখন মাত্র 18টার মতো বৃহত্তর জেলা ছিল বাংলাদেশে। যেমন ধরেন যে বর্তমানে দিনাজপুর একটা পৃথক জেলা, ঠাকুরগাঁও একটা পৃথক জেলা, পঞ্চগড় একটা পৃথক জেলা। তো পূর্বে ওই তিনটা মিলেই একটা জেলা ছিল। সারা বাংলাদেশে ছিল মাত্র 17 থেকে 18টার মতো জেলা। তো একটা জেলার জরিপ কাজ শেষ হওয়ার পর আরেকটা জেলায় জরিপ কাজ করা হয়েছে, সারা বাংলাদেশে একসাথে করা হয় নাই। তো এই জন্য একে আমরা বলি যে ডিস্ট্রিক্ট জরিপ। তো মূলত আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখাটা শুরু করি, আইনগতভাবে আমরা জানি যে কি 1885 সালের যে আইন, 1875 সালের জরিপ আইনের মাধ্যমে এর কর্মকাণ্ডটা শুরু করা হয় আমাদের সেই চট্টগ্রামের রামু থেকে। অর্থাৎ সেই চট্টগ্রাম থেকে শুরু করা হয় 1888 সাল থেকে ধারাবাহিকভাবে, এবং একটার পর একটা করতে করতে 1940 সালে এসে দিনাজপুরে এসে আমাদের এই জরিপ কাজ সমাপ্ত হয়। টোটাল যদি আমরা সময়টা হিসাব করি 52 বছর সময় লেগেছে টোটাল বাংলাদেশটাকে তাদেরকে জরিপ করতে, স্তর ভিত্তিক, অর্থাৎ একটা জেলা শেষ হওয়ার পর পরের জেলা। এক্ষেত্রে এত সময় লাগার পেছনে মূল কারণটা হচ্ছে যে এর পূর্বে তো বাস্তব তাদের কাছে কোনো পরিমাপের জিনিস ছিল না, বাস্তব কোনো ভিত্তি ছিল না। তো সর্বপ্রথম এই জরিপের মাধ্যমে জমিগুলো মাপা হয়, লম্বা চওড়া মেপে বাস্তবে নকশা তৈরি করা হয়। এটাই হচ্ছে বাংলাদেশের জায়গা জমির ক্ষেত্রে সর্বপ্রথম রেকর্ড। এটাই যদি আমরা বলি জমিগুলার আইনগত ভিত্তি হচ্ছে এটা, এই সিএস রেকর্ডটা। এই সিএস রেকর্ডের দুইটা জিনিস তৈরি করা হয়, একটা হচ্ছে যে প্রথমে আগে নকশা তৈরি করা হয়, আর ওই নকশা মোতাবেক কারা ওই সম্পত্তি ভোগ দখল করতেছে, তার মানে আমরা খতিয়ানও পাবো, এটার নকশাও পাবো। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে খতিয়ানগুলা তৈরি করা হচ্ছে 1888 থেকে শুরু হইল, তখনকার অবস্থাটা চিন্তা করেন। তখন আমরা জমিদারের অধীনে মানুষ জমির মালিক ছিল, সরাসরি 100% মালিকানা ছিল না। জমিদার যে কোনো সময় উচ্ছেদ করতে পারতো। আপনি যদি একটা বাড়ি করবেন, পুকুর খনন করবেন, জমিদার থেকে অনুমতি নিতে হইতো, তারে আপনারে কি করতে হইতো, উপটকন দিতে হইতো, মানে গিফট দিতে হইতো, তারপরে সে অনুমোদন দিত। যেমন সরকারি অফিসে ঘুষ না দিলে আপনার কাজ হয় না, সেম এইরকম জমিদারদেরকে আপনি উপটকন দিয়ে পারমিশন নিতে হইতো যে আমি এখানে পুকুর করব, আমি একটা ভালো বাড়ি করব, কারণ আপনি তো 100% মালিকানা ছিলেন না। এই খতিয়ানে যাদের নাম তারা জাস্ট জমিটা চাষাবাদ করে আবাদ করে খায়, এতটুকুই, এর বাইরে আর কিছু না। সমস্ত ক্ষমতা ছিল ওই জমিদারের হাতে, উনি যার খুশি তার থেকে জমি নিতেন, আরেকজনকে দিয়ে দিতেন। এইটা আমরা মাথায় রাখবো, কারণ না হইলে বাস্তবে দেখবেন যে সিএস রেকর্ডে আপনার দাদার নাম আছে, আপনি আজকে অনলাইনে খুঁজে পাইছেন, এখন আপনি বলতেছেন আমার দাদার তো এখানে জমি আছে, এস এ রেকর্ডে নাম নাই, আর এস এ নাই, জমি আপনার দখলে নাই, তার মানে এই জমির মালিকানা আসলে আপনার না। কারণ সিএস রেকর্ডটা আমরা যদি বলি, যদিও সর্বপ্রথম একটা প্রামাণ্য দলিল, কিন্তু ওইখানে নাম থাকলেই আপনারা মালিক না, কারণ ছিল আপনি তো মালিকই ছিলেন না, মালিক ছিল জমিদার। এখন আসি আমরা এর আরেকটু যদি আমরা বিশ্লেষণ করি, বর্তমানে যেটা আমাদের সিলেট বিভাগ, এই সিলেট বিভাগে আবার এই জরিপটা কিন্তু হয় নাই। কারণ উপমহাদেশটা যদি আমরা কল্পনা করি, এই সিলেট বিভাগ ছিল আসাম প্রদেশের অধীনে। তো এই জরিপগুলো হয়েছে বঙ্গীয় প্রজাস্বত্বের আইনের অধীনে, মানে যেইগুলো পূর্ববঙ্গের অধীনে যেই জেলাগুলো ছিল সেগুলোর মধ্যে। তো সিলেট যেহেতু আসাম প্রদেশের অধীনে ছিল, তো এই জন্য এই আইনটা কাভার করে নাই, ওই অঞ্চলে ওই জরিপটা হয় নাই। কিন্তু পরবর্তীতে পৃথক একটা আইন তৈরি করা হয় 1936 সালে, যে সিলেট প্রজাস্বত্ব আইন। এই আইনের অধীনে শুধু জরিপ কাজটাই শুরু হয়েছিল। পরবর্তীতে তো আমরা সবাই জানি 1947-এ ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, ওই জরিপ কাজ স্থগিত হয়ে যায়। তাহলে মূল কথাটা হচ্ছে যে সিএস জরিপ সারা বাংলাদেশের মধ্যে আমাদের সিলেট জেলার, সিলেট বিভাগে, সিলেট শুধু জেলা না, কারণ
বর্তমানে সম্ভবত সিলেটে 6টা কি 8টার মতো পৃথক জেলা আছে। ওই টোটাল সিলেট বিভাগটার মধ্যেই কোনো সিএস জরিপটা হয় নাই। আর আমাদের পার্বত্য যে 3টা জেলা আছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এই 3টা জেলাতে আজ পর্যন্ত, এই যে 2025 পর্যন্ত কোনো জরিপ হয় নাই। অনেকবার ট্রাই করা হয়েছে, এরশাদ সরকারও ট্রাই করেছিল 1984 সালে, কিন্তু ওই যে যারা সেখানের আদিবাসী উপজাতি, এদের চাপের মুখে এখন পর্যন্ত স্থগিত আছে। তাহলে ওভারঅল যদি আমরা বাংলাদেশের জরিপের কথা চিন্তা করি, সিএস জরিপ হচ্ছে সর্বপ্রথম, কিন্তু সিলেট বিভাগ এবং পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা বাদ দিয়ে অন্যান্য জেলায় 1888 থেকে 1940-এর মধ্যে হয়। আর এই রেকর্ডটা যদিও সর্বপ্রথম হয়, কিন্তু এই রেকর্ডের নাম থাকার মানেই যে আপনি জমির মালিক বর্তমানে, এমন আপনার দাবি করার কোনো ভিত্তি নেই। কারণ আমরা বলে দিছি যে তখন আপনি জমির মালিকই ছিলেন না, জাস্ট আপনি জমিদারের অধীনে জমিটা চাষাবাদ করতেন। এই রকম একটা প্রামাণ্য দলিল হচ্ছে সিএস রেকর্ড। এখন আমরা এটা চিনব কিভাবে? তো বর্তমান বাস্তবতায় আপনি যদি বর্তমান ডিসি অফিস থেকে উঠান, ওই খতিয়ানের উপরেই তারা লিখে দেয় যে এটা সিএস খতিয়ান না ডিএস খতিয়ান। কিন্তু আপনি যদি পুরাতন কাগজপাতি যাচাই বাছাই করতে চান, মালিকানা যাচাই করতে চান, সর্বপ্রথম একটা জিনিস হচ্ছে যে এটা 2 পাতার খতিয়ান হবে। তাহলে সিএস খতিয়ান 2 পাতার হবে, এটা মনে রাখবেন, এটা একটা বেসিক জিনিস। আর সবচেয়ে কার্যকরী জিনিসটা মনে রাখতে পারেন যেখানে, সেটা হচ্ছে যে খতিয়ানে যদি একাধিক যদি মালিক থাকে, যেমন 3 জন 4 জন 5 জন মিলে একটা খতিয়ানে মালিক, তো আমরা বর্তমানে যেভাবে দশমিক ব্যবহার করি, যেমন 100 টাকা যদি কাউকে আমরা ভাগ করে দিতে বলি, বলতে পারি যে 33.33 টাকা করে সবাই পাবে। এখন 1960 সালের পূর্বে এই অঞ্চলে দশমিকের কোনো কনসেপ্টই ছিল না। মানে এই যে 33-এর পরে যে আমরা পয়েন্ট বা দশমিকটা ব্যবহার করব, এইরকম ধারণাই এই অঞ্চলে ছিল না। তো ওই জন্য প্রাচীন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হইতো, যাকে আমরা ওই যে আনা, গন্ডা, কড়া, কান্তি, তিলের হিসাব বলি, এগুলা ব্যবহার করা হইতো। তো এই জন্য 2 পাতার খতিয়ান। আর যদি অংশটা আপনি দেখেন যে এগুলো কি আছে, এই যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা আছে, তাইলে আপনি ধরে নিতে পারেন যে এটা সিএস খতিয়ান। 100% কনফার্ম না, কারণ পরবর্তী রেকর্ডগুলো ওই জিনিসটাই আমরা পাবো। তাহলে আমরা বুঝবো কিভাবে? তো বোঝার জন্য সবচেয়ে কার্যকরী নিয়ম হচ্ছে যে আমরা কিছু ধারা মনে রাখবো। এইটা হচ্ছে আমাদের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ধারা, যে আইনের অধীনে ওই খতিয়ানটা তৈরি করা হয়েছে। 105, 105-এর ক, 106, 108, 109, 115-র খ, এর সবগুলো ধারা অথবা যেই কোনো একটা আপনি ওই খতিয়ানের মধ্যে পাবেন। যদি কোনো খতিয়ান 2 পাতার হয় আর এর মধ্যে 105, 105-এর কই ধারাগুলো আপনি দেখেন, তখন আপনি 100% বলতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে আমার সিএস খতিয়ান, অন্য কিছু আপনার দেখার দরকার নেই। তাহলে এই একটা কনসেপ্ট মনে রাখলেই আমরা কি করতে পারবো, সহজেই সিএস খতিয়ান চিনতে পারবো। তো একটা যদি আমরা নমুনা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো এটা হচ্ছে আমাদের 2 পাতার একটা সিএস খতিয়ান। তো নর্মালি খতিয়ানগুলোতে কি থাকে, উপরে সম্পত্তির তফসিলটা দেওয়া থাকে, যে দেখেন এটা কোন জেলার, কোন থানার, কোন মৌজা, কোন পরগনা, কোন জেল নাম্বার, কোন রেসানং, কোন খতিয়ান নাম্বার কত, তৌজি নাম্বার কত। তো এখানে আমাদের টোটাল 3টা জিনিস অপরিচিত লাগতেছে। একটা হচ্ছে যে আমাদের পরগনা, যেটা আমরা এখনো বুঝি না, আরেকটা হচ্ছে রেসানং, আরেকটা হচ্ছে তৌজি নাম্বার। এই 3টা জিনিস বর্তমানে আমাদের কোনো কাজের না। যেমন ধরেন যে আমাদের ইউনিয়ন পরিষদ পূর্বে ছিল না, এখন আছে। যে ভূমি অফিসগুলো যেটা ছিল 3টা 4টা 5টা ভূমি অফিস মিলে, যেমন আমাদের বর্তমানে এসিল্যান্ড অফিস হয় উপজেলার মধ্যে। তো তখন যেহেতু উপজেলা ছিল না, থানা ছিল, তো 2টা বা 3টা এই যে ভূমি অফিস মিলে তাদের একটা আরেকটা তাদের হায়ার অথরিটি থাকতো, সেটাকে আমরা বলতাম যে পরগনা। আর এই যে রেসানুং নাম্বারটা হচ্ছে রেভিনিউ সার্ভে নাম্বার। মানে মূল কথাটা হচ্ছে যে এই জরিপ করার আগে, যেখানে আগে আনুমানিকভাবে সম্পত্তিটা কি দেওয়া হইতো, ইজারা দেওয়া হইতো, যে এই গ্রামটা আপনার বছরে আমরা 10 লাখ টাকা খাজনা দিবেন, তো তার একটা নাম্বার পূর্ব থেকেই ছিল। তো ওইটা হচ্ছে আমাদের রেভিনিউ সার্ভে নাম্বার। তো এই জন্য বিভিন্ন খতিয়ানে আপনি পাবেন এই জিনিসটা সেখানে দেওয়া আছে। এরপরে যেটা হচ্ছে যে এক এক জমিদারকে, ধরেন যে এক এক জমিদারের একাধিক জায়গা ছিল, 10টা গ্রাম এক জমিদারের, তো এই জন্য তার জমিদারির ক্ষেত্রে তারও একটা ধারাবাহিক নাম্বার দেওয়া ছিল, যে কোন জমিদারের কত কত নাম্বার তার যেই সম্পত্তিগুলো দেওয়া হয়েছে। পৃথক তাদের কাছে রেজিস্টার বই ছিল, যেটাকে আমরা বলি যে তৌজি নাম্বার। মানে এই জমিদারের অধীনে এই যে 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার,
5টা জমিদারি আছে, সেগুলো হচ্ছে আমাদের তৌজি নাম্বার। তো এগুলো আমাদের কোনো কাজের না, বাস্তবতা আমাদের দরকার নাই। বাস্তবে শুধু আমরা দেখব যে কোন জেলার, কোন থানার, কোন মৌজার, আর কোন জেএল নাম্বার আর খতিয়ান নাম্বার কত, এটাই আমাদের কাজের, আর কিছু দরকার নেই। উপরের অংশে আমরা পাবো যে ওই জমিদারের নাম, উপরের অংশে আমরা পাবো যে কোন জমিদারের অধীনে বা কোন সংস্থার অধীনে ওই সম্পত্তিটা, আর নিচের অংশে আমরা পাবো যে প্রকৃত আসলে ওই জমিটা কে চাষাবাদ করে। আমরা আজকে যাকে জমির মালিক বলি, তখনকার ভাষা ব্যবহার করা হয়তো রায়তি। রায়তি মানে হচ্ছে যিনি জমিটা চাষাবাদ করেন। তো সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে এই রায়তিরাই বেশিরভাগ ক্ষেত্রে মালিক হয়, এইটা মনে রাখবেন। তাহলে এই খতিয়ানের নিচের দিকে আপনি এখন দেখেন যে এইখানে আমরা যে ধারাগুলা বললাম 105, 106, 108, এই ধারাগুলা কিন্তু দেওয়া আছে। তো এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে আমার সিএস খতিয়ান, অন্য কিছু দেখার দরকার নেই। তাহলে যখনই আপনি দেখবেন যে এইটা 2 পাতার খতিয়ান আর এখানে আমাদের এই আইনের ধারাগুলো উল্লেখ করা আছে, অতএব চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এটা সিএস খতিয়ান। এখন সমস্যাটা কখন বাঁচবে? যখন আমরা পরবর্তীতে এসএ খতিয়ানে যাব, সেটাও 2 পাতার হবে, তার যাবতীয় ফরম্যাটে একই থাকবে, সেখানেও শুধু আমরা এখানে ধারা নাম্বারটা ভিন্ন পাবো, এর মাধ্যমে এসএটাও কিন্তু চিনতে পারবো। এখন আমরা যদি আরও একটা দেখার চেষ্টা করি যে এইটাও দেখেন আর একটা সিএস খতিয়ান, এখানে একই রকমভাবে আমাদের ওই যে জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, এতটুকুই যথেষ্ট। এরপরে এই যে অংশ কলামে যেটা আমরা বললাম, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা আছে যে কে কত অংশের মালিক, আর এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইটা দেখে আমরা বলতে পারবো এইটা আমাদের কোন খতিয়ান। আর যদি ডিসি অফিস থেকে দেয়, তো এইরকম আপনার এই খতিয়ানের এখানে তারা লিখে দেয় যে এটা সিএস না এসএ না আরএস। যদি কোনো কারণবশত নাও দেয়, এটার মধ্যেও আপনি ওই ধারাগুলো পাবেন। তাহলে আপনি যদি সার্টিফাইড কপি উত্তোলন করেন, লেখা যদি না থাকে, দেখবেন যে ফরম্যাটের মধ্যে কোথাও না কোথাও ওই আইনের ধারাটা দেওয়া আছে, যার মাধ্যমে আমাদের জন্য ইজি হয়, আমরা সহজেই বুঝতে পারি। তো এটাই হচ্ছে আমাদের সিএস খতিয়ান চেনার কার্যকরী উপায়। এখন কয়েকটা জেলার মধ্যে আবার যেই সমস্যাটা হয়েছে, যেহেতু আমাদের এই জরিপটা স্তরভিত্তিক হয়েছে, মানে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে, দিনাজপুরে আসছে, 52 বছর সময় লাগছে। এখন দেখা গেল যে 10, 15, 20 বছর পর ওই যে অঞ্চলে করা হয়েছে চট্টগ্রামের দিকে, সেখানে আবার নতুন করে সেখানে জরিপ করা শুরু হয়েছে। তো ওইটাকে আমরা বলি যে সিএস পরবর্তী রিভিশনাল সার্ভে। এগুলো মাত্র কয়েকটা জেলায় আমরা পাবো, সারা বাংলাদেশে পাবো না। ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার, এই কয়টা জেলায় আমরা কি পাবো? সেক্ষেত্রে ওইখানে বর্তমানে সিএস রেকর্ড পাওয়া যায় না, ওইখানে ওই আরএস রেকর্ড পাওয়া যায়, মানে সিএস এর পরবর্তীতে যেটা সংশোধনী করে তৈরি করা হয়েছে ওইটা পাওয়া যায়। এই সিএস এর পরে আরএস যেটা, এটার ফরম্যাট হুবহু নিয়ম কানুন সব কিছু সিএস এর মতোই। তো এই জন্য আপনি চট্টগ্রামে যদি যান, সেখানে সিএস রেকর্ড বললে তারা বলবে যে এরকম কোনো রেকর্ড নাই, সেখানে আরএস থেকে শুরু হয়েছে। ওই আরএসটা কোনটা? ওই যে সিএসটার সংশোধনীগুলো ঠিক করার জন্য যে জরিপটা হয়েছে সেটাই। আর এটার ফরম্যাটও একদম সিএস এর মতোই, আইনের ধারাও এক, খতিয়ানের ফরম্যাটও এক, সব কিছু একই রকম। এইটা জাস্ট একটু মনে রাখবেন। এইটা আমাদের ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজারের কিছু জেলায় করা হয়েছে। এতটুকু মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট। এখন চলে আসি আমরা এর পরবর্তী যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এসএ রেকর্ড। এখন এর এতগুলা নাম, তবে সরকারিভাবে 2টা নাম ব্যবহার করা হয়, একটা হচ্ছে এসএ, আর একটা যদি আমরা বলি সেটা হচ্ছে যে এমআর। এই দুটোই পাবো সরকারি রেকর্ডে, বাকি সবগুলো মানুষের মুখের কথা, আইনগত কোনো ভিত্তি নেই। এসএ মানে হচ্ছে আমাদের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, এই জন্য এর সংক্ষেপে নিয়ে আমরা বলি যে এসএ রেকর্ড। আর এই এমআর মানে হচ্ছে মডিফাইড রেকর্ড। বিশেষত যদি ওই যে নোয়াখালী অঞ্চলে যান, সেখানে আপনি এসএ পাবেন না, তারা বলে যে এমআর রেকর্ড, আর সিএসকে বলে তারা ডিএস রেকর্ড। তাহলে তাদের ক্ষেত্রে আপনার জিনিসটা একটু পার্থক্য হয়ে যায় যে ডিএস এর পরে এমআর আসতেছে। তো এটার মানে কি, ওই যে সিএস আর আমাদের এসএ একই জিনিস। যখন এই 1947 সালে ব্রিটিশরা চলে গেল, দেশ বিভক্তি হয়ে গেল, তো এই যারা জমিদারি ছিল, তো বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা এই উপমহাদেশে জানি, যে হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, তিতুমির, আরও অসংখ্য মানুষ এই জমিদারের নানা অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করার পর জমিদারি প্রথাই সরকার বাতিল করে দিল, যে এখন থেকে জমিদারের হাতে জমি থাকবে না। তাইলে জমি থাকবে কার কাছে?
এই জমিগুলা তখন যারা ওই যে রায়ত ছিল, যারা চাষাবাদ করত, এদেরকে দেওয়ার জন্য জরিপ শুরু হয়। তবে ওই জরিপটা সরেজমিনে যাওয়া হয় না। ওই যে প্রতিটা জমিদারের কাছে তাদের কাছে যে খাতা কলম ছিল, যে তারা কাকে কতটুকু কি করছে, এইটা চাষাবাদ করার জন্য দিছে, তাদের কাছে রেজিস্টার থাকতো। যেহেতু প্রতি বছর আপনাকে তাদেরকে খাজনা দিতে হইতো, তো তাদের কাছে একটা রেজিস্টার বই ছিল, খাজনা বই। ওইটা দেখে দেখে তারা এই রেকর্ডটা তৈরি করে। এখন এই রেকর্ড তৈরি করতে গেলে কিছু কিছু ভুল ভ্রান্তি হয়। কারণ হচ্ছে যে আগে কি করা হইতো, যেমন ধরেন যে এই গ্রামের মধ্যে আপনার 100 বিঘা জমি আছে, তো গ্রামে যে মাতাব্বর, সে জমিদারের কাছ থেকে 100 বিঘার ইজারা নিয়ে আসতো। আনার পর সে 25 বিঘা একজনকে দিল, বাকি 25 বিঘা আরেকজনকে দিত। জমিদারের খাতায় নাম শুধু মাতাব্বরের, আপনার কিন্তু নাম নাই, কিন্তু আপনি জমি চাষাবাদ করেন। এইরকম অসংখ্য বিরোধ পরবর্তীতে সৃষ্টি হয়, যে নামটা উঠে গেছে কার, ওই মাতাব্বর সাহেবের। সরকারি খতিয়ানে তো তারই নাম জমিদারের কাছে। আপনি যে এই সাবলিজ নিয়ে আবাদ করতেছেন, আপনার নাম কিন্তু সেখানে উঠে নাই। অথবা অনেক ক্ষেত্রে দেখা যাইতো যে আপনি খাজনাপাতি দিতে পারতেন না, জমিদার তাৎক্ষণিক আপনাকে বাদ দিয়ে আরেকজনকে দিয়ে দিত। এটা তাদের কাছ থেকে ওয়ান টুর ব্যাপার ছিল। তো মূলত তারা জরিপটা করে জমিদারের ওই পত্তন রেজিস্টার দেখে, যে কার কাছে সে পত্তন দিয়েছে, ইজারা দিয়েছে, ওই রেজিস্টার দেখে হাতের লেখা তৈরি করা হয় সারা বাংলাদেশেই। এই কাজটার জন্য তারা যেটা করে, 1956 থেকে নিয়ে 1963 এই সালের মধ্যে কি করা হয়, এই অ্যাসে রেকর্ডটা গেজেট করা হয়। 1950 সালে আইন তৈরি করা হয়, 56 সালে শুরু হয় যে কাকে কাকে আমরা প্রকৃত মালিক ঘোষণা করব, আর 63 সালে গিয়ে ফাইনালি গেজেট করা হয়। এই খতিয়ানটা সম্পূর্ণরূপে হাতের লেখা। তবে এইটার দুইটা ফরম্যাট আছে, 2 পাতারও আছে, 1 পাতারও আছে। বিশেষত শুধু ঢাকা যে বৃহত্তর ঢাকা জেলা আছে, পূর্বের বৃহত্তর ঢাকা জেলা, এইখানে 1 পাতার। আর এর বাইরে সারা বাংলাদেশে 2 পাতার। এইটা জাস্ট মনে রাখবেন। তাহলে অ্যাসে খতিয়ানটা আমার 2 পাতারও হইতে পারে, 1 পাতারও হইতে পারে। এখন এর যে আরো আনুষ্ঠানিক নামগুলো আছে, এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। এগুলোকে আমরা সত্ত্বের খতিয়ানও বলি। যদি সত্ত্বের খতিয়ান আসে, বুঝবেন যে এসে খতিয়ান বলতেছে। পিআরআরও বলা হয়, প্রভিশনাল রেন্ট রোল, এটাও হচ্ছে আমাদের এসে খতিয়ান। আরও আর বলা হয় রেকর্ড অফ রাইট, এটা দ্বারাও ওই এসে খতিয়ানে বোঝায়। এটা ছাড়া MRR, মডিফাইড রেকর্ড অফ রাইট, এটা দ্বারাও ওই অ্যাসে রেকর্ডই বোঝায়। আর এমআরটা তো আমরা বললাম যে মডিফাইড রেকর্ড। আর বাংলা 1362 সালে এটা হয়েছিল বলে 62-র খতিয়ানও বলে। আর যেহেতু পাকিস্তান আমলে হয়েছে, PS খতিয়ানও বলে। এই নামগুলো জানা থাকলে আপনি দেশের যেখানেই যান, আপনি বুঝতে পারবেন যে তারা কোন খতিয়ানের কথা বলতেছে। আর কাগজপত্রের মধ্যে আপনি অ্যাসে এবং এমআর, এই দুটাই নামই পাবেন, অন্য কোনো নাম পাবেন না। এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এই জরিপের মধ্যে অনেক ভুল ভ্রান্তি দেখা যায়। কারণ যেহেতু হাতে লেখা হয়েছে, বাস্তবে যাওয়া হয় নাই, জমিদারের পত্তন রেজিস্টার দেখে করা হয়েছে, এই জন্য অনেক ভুল ভ্রান্তি সৃষ্টি হয়। তো এই যে সরেজমিনে না যাওয়ার কারণে, জমিদারের পত্তন রেজিস্টার দেখে করার কারণে পরবর্তীতে নানা অসন্তোষ, বিরোধ সৃষ্টি হয়। যে আমি তো সম্পত্তির মালিক, আমি তো সম্পত্তিটা চাষাবাদ করতেছি, তো আমার মালিকানায় আসলো না, তো তাইলে কিভাবে হবে? তো এই জন্য এই খতিয়ানটা আবার সংশোধনের দরকার পড়ে। পরবর্তীতে 1966 সালে পাকিস্তান সরকার নতুন কমিটি করে তারা আবার এই যে অ্যাসে রেকর্ডের ভুল ভ্রান্তি যাচাই করার জন্য তারা বলে যে এবার সরেজমিনে আপনি পরিমাপ করেন। যেহেতু আমরা অ্যাসে রেকর্ডে কি করি নাই, বাস্তবে জমিতে যাই নাই, কে মালিক ছিল, আপনি এখন সরেজমিনে গিয়ে ভুল ভ্রান্তিগুলো ঠিক করেন। এখন আমরা এই অ্যাসে খতিয়ানটা চিনার উপায়গুলো যদি একটা দেখার চেষ্টা করি। অ্যাসে খতিয়ান যদি আমাদের 2 পাতার হয়, তাহলে এটা CS খতিয়ান ফরম্যাটে থাকবে। শুধু আমরা দেখব যে আইনের ধারাগুলা চেঞ্জ থাকবে, 49, 50, 51, 52, 53। এই কয়টা ধারার যে কোনো একটা জিনিস আমরা খতিয়ানে দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাসে খতিয়ান। আর যদি 1 পাতার হয়, তাহলে আমরা ওই খতিয়ান নাম্বারের জায়গায় লেখা থাকবে সাবেক খতিয়ান এত, হাল খতিয়ান এত। সাবেক মানে হচ্ছে CS, আর হাল মানে হচ্ছে আমাদের এসএ। এতটুকু মনে রাখবেন যে সাবেক মানে CS আর হাল মানে এসএ। উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে যে খতিয়ানগুলা সম্পূর্ণ হাতের লেখায়, যত ভূমি অফিসে পাবেন এসএ খতিয়ান সম্পূর্ণ হাতের লেখায়, কোনো কম্পিউটারাইজড কপি কিন্তু না, এটা মনে রাখবেন।
এই যদি আমরা দেখার চেষ্টা করি, এইটা হচ্ছে যে আমাদের একটা 2 পাতার এসে খতিয়ানে বিভিন্ন অঞ্চলে জিডিসি অফিসে এসে খতিয়ানের মূল বইগুলা ছেঁড়া ফাটা হওয়ার কারণে আবার সরকার নতুন করে সেগুলা নতুন ফরম্যাটে কিন্তু তারা তুলে ধরতেছে। তো এখানেও দেখেন যে এইটাও সিএস খতিয়ানের মতো 2 পাতার, উপরের দিকে জমিদারের নাম, নিচে হচ্ছে যে যিনি প্রকৃত মালিক তার নাম দেওয়া আছে। তো আমরা পার্থক্য করব কিভাবে যে এটা সিএস না এসে? এই যে নিচের দিকে লেখা আছে দেখেন 49, 50, 51, 52 ধারার ক্ষমতা বলে। এটা হচ্ছে কিসের ধারা? এই যে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের ধারা, এইটার ক্ষমতা বলে এই রেকর্ড করা হয়েছে। অতএব এটা দেখলে আমরা বুঝতে পারবো ইজিলি। তাইলে আমাদের এত মাথা টেনশন না নিয়ে 2 পাতার খতিয়ানে দেখব কোন আইনের কোন ধারা আছে। যদি 49, 50 থাকে এসে, আর 105, 106 থাকলে সিএস, জাস্ট এতটুকুই। আরেকটা উদাহরণও যদি আমরা দেখি, যে এখানেও দেখেন যে 49, 50, 51, 53টা থাকবে, আমরা বলে দিতে পারবো সবগুলো ধারা থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে। এখন 1 পাতাটা আমরা চিনব কিভাবে? 1 পাতাটার মধ্যে যদি আমরা এইটা দেখাই যে এইটা হচ্ছে একটা বাস্তব, যে ঢাকা জেলা, থানা হচ্ছে কেরানীগঞ্জ। দেখেন এখানে সাবেক বাটা হাল। তো ঢাকার মধ্যে 1 পাতার হইলে যদি সাবেক বাটা হাল দেওয়া থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আপনার কি এসে খতিয়ান। এখন সমস্যা হচ্ছে যে কিছু কিছু ঢাকার মধ্যেই দেখবেন যে কিছুই লেখা নাই, সাবেক বাটা হাল এই শব্দটা পর্যন্ত লেখা নাই। তখন আপনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ এটা আমার কি এসে খতিয়ান? এইখানে একটা খতিয়ান দেওয়া আছে, জাস্ট আমরা যদি উল্লেখ করি, এটার মধ্যে আমাদের যেটা দেখেন যে না সাবেক বাটা হাল আছে, না এটা 2 পাতার। তো এইটা কিভাবে আছে খতিয়ান আমরা বুঝবো? তখন আপনি দেখবেন ওই উপরে জেলার দিকে যাবেন, তফসিলে যে জেলা দেখেন, থানা দেখেন, মৌজা দেখেন, এই পর্যন্ত ঠিক আছে, সবগুলোর মধ্যে থাকবে। এরপরে এই যে আমরা জিএল নাম্বারের কথাটা বললাম, শুধু জিএল নাম্বার পর্যন্ত থাকবে, এরপরে কোনো রেসানং নাম্বার থাকবে না। রেসানং মানে রেভিনিউ নাম্বার বলে কোনো নাম্বার দেওয়া থাকবে না। যদি রেভিনিউ নাম্বার দেওয়া থাকে তাইলে সেটা আরএস খতিয়ান বা পরবর্তী বর্তমান বিএস খতিয়ানে চলে যাবে। তাহলে যদি 1 পাতার খতিয়ান হয় আর সেখানে রেসানং নাম্বারটা না দেওয়া থাকে, তাইলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমার 1 পাতার এসে খতিয়ান। এই পর্যন্ত এই আইডিয়াটা আমরা কাজে লাগাইতে পারবো, তাহলে আমাদের জন্য যথেষ্ট। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা দেওয়া থাকে সাবেক বাটা হাল, তাহলে এখানে চিন্তা আমাদের অসুবিধা হওয়ার কথা না। এইখানেও দেখেন যে নমুনার ক্ষেত্রে সাবেক এত, হাল এত, সাবেক মানে সিএস খতিয়ান এত, হাল মানে বর্তমানে এই খতিয়ানটা। এটাই হচ্ছে আমাদের এসে খতিয়ান চেনার উপায়। তাহলে 2টা খতিয়ান আমরা দেখলাম, এই 2টার মধ্যে আমরা যেটা বলবো 2টাই 2 পাতার হবে। পার্থক্য আমরা করব আইনের ধারাগুলো দিয়ে। এখন চলে আসি এই যে 1966 সাল থেকে যে খতিয়ানটা সৃষ্টি হয়েছে নতুন করে সরেজমিনে গিয়ে, এইটার মধ্যে, এই খতিয়ানটার মধ্যে যে জিনিসটা হয়েছে যে এটাও 2 পাতারও হয়, 1 পাতারও হয়। মানে এটাও 2 পাতারও পাবো আমরা, 1 পাতারও পাবো। তবে ওই 2 পাতার ফরম্যাটে কিছু চেঞ্জ করা হয়েছে। মূলত এই 1966 থেকে 1984 পর্যন্ত এক প্রকার ফরম্যাট তৈরি করা হয়েছে, 84 পরে 1 পাতার ফরম্যাটে চলে এসেছে ভিন্নভাবে, এতটুকু মনে রাখবেন। তো এখানে কি এসেছে আমরা বাস্তব উদাহরণটা দেখার চেষ্টা করি। এটাও একটা 2 পাতার খতিয়ান। এখন এটা সিএস খতিয়ান বা এসএ খতিয়ান, এই পার্থক্যটা আমরা কিভাবে করব? 1 নম্বর, তো আমরা যে এই ধারাগুলো দেখলাম, যে দেখব কোনো ওইরকম ধারা আছে কিনা, কোনো ধারা উল্লেখ করা নাই, তাহলে আপনি সিএসও না এসএও না, এতটুকু কনফার্ম হয়ে গেলেন। তাহলে এটা যে আরএস, এতটুকু আপনি কিভাবে কনফার্ম হবেন? এখন এটা তো উপরে লেখা আছে, আপনি বলতে পারতেছেন, ধরেন কোনো সিলও দেওয়া নাই, তখন আমরা এই যে জমির শ্রেণী যেটা আছে, এটা দেখবেন যে কৃষি এবং অকৃষি 2টা ভাগে ভাগ করা দেখা যাচ্ছে। পূর্বে যে জমিগুলো আমাদের সিএস রেকর্ডে ছিল, অ্যাসেট রেকর্ড ছিল, সেইখানে জমি এইরকম কৃষি আর অকৃষি বলে ভাগ করা নাই। এটা এই 1966 পরে যে খতিয়ানটা, তারাই সর্বপ্রথম এই ফরম্যাটটা ইন্ট্রোডিউস করছে যে জমিটা কৃষি জমি না অকৃষি জমি। তাহলে 2 পাতার খতিয়ানে যখনই জমির শ্রেণী কৃষি আর অকৃষিতে স্পষ্টভাবে উপরেই লেখা থাকবে, আমরা চোখ বন্ধ করে বলে দিব যে এটা আরএস খতিয়ান, তবে 2 পাতার। এখন আমরা যদি 1 পাতার আরএস খতিয়ানগুলো দেখার চেষ্টা করি, যেটা আমাদের 1 পাতার হয়, এটা হচ্ছে আমাদের 1 পাতার আরএস খতিয়ান। তো এইটা চেনার কার্যকরী উপায় কি? আমরা যেটা বললাম, যদি আমরা এটাকে এসএ খতিয়ান 1 পাতার সাথে মিলাইতে, যে আমরা বলছি যে জেএল নাম্বার পর্যন্ত থাকবে, তাহলে এসএ। এখন এখানে দেখেন রেসানংও দেওয়া আছে, তার মানে এটা এসএ খতিয়ান না।
দ্বিতীয়ত হচ্ছে জমির শ্রেণীটা কৃষি অকৃষিতে ভাগ করা আছে, এসে খতিয়ানের এক পাতাতে কৃষি অকৃষিতে কিন্তু ভাগ করা নাই। জাস্ট এই জিনিসটা দেখলেই আর কিছু দেখার আপনার দরকার নাই, আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের আরএস খতিয়ান। আর বর্তমানে যেই খতিয়ানগুলো বিএস যেগুলো আসতেছে এগুলোর ফরম্যাটটা বর্তমানে ভিন্ন করতেছে। যেমন ধরেন যে এখানে মালিকের নামের জায়গা ডিটেল থাকবে, কার কত অংশ সেটা দেওয়া থাকবে। এটা ছাড়া এর জমির শ্রেণীগুলোর ক্ষেত্রে আরেকটা কলাম ইনক্লুড করা হচ্ছে। মানে বর্তমানটা যে সরকার নিজেও জানে না যারা কোন ফরম্যাট তৈরি করবে, প্রতিবারই তারা ভিন্ন ভিন্ন ফরম্যাট নিয়ে আসতেছে। তো আমরা পূর্ববর্তীগুলো যদি আমরা জানতে পারি তখন নতুন একটা খতিয়ান দেখলে আপনি বুঝতে পারবেন। আর বিশেষত এখনকার খতিয়ানগুলা কম্পিউটারাইজড খতিয়ান, এগুলোর উপরে লিখাই থাকে। বর্তমানে যে খতিয়ানগুলা ওইগুলোর উপরে তারা লিখিয়ে দিচ্ছে যে বিডিএস জরিপ বা বাংলাদেশ সার্ভে। তো আধুনিকগুলা আপনার চেনার কোনো অসুবিধা হবে না, কারণ উপরেই লেখা থাকবে যে এটা কোন জরিপের খতিয়ান। এখন যদি আমরা এই যে রেকর্ডীয় খতিয়ান, তাহলে আমরা চারটা দেখলাম। একটা হচ্ছে যে আমাদের সিএসটা যেটা 2 পাতার হয়, এরপরে এসএটাও দেখলাম যে 2 পাতারও হইতে পারে, 1 পাতারও হইতে পারে। এরপরে আমরা আরএস যেটা দেখলাম এটাও 2 পাতারও হয়, 1 পাতারও হয়। এরপরে বিএস যেইটা, এটা আমাদের আরএস এর ফরম্যাটেই, তবে এটার মধ্যে জাস্ট আমরা ঢাকা সিটি জরিপটা একটু পরে দেখাবো। এটা আপনি দেখেই বুঝতে পারবেন, উপরেই লেখা আছে যে এটা বিএস জরিপ বা ঢাকা মহানগর জরিপ। এখন এই খতিয়ানগুলা যখন সরজমিনে তৈরি করা হয়, একদিনে তো আর গেজেট হয় না, এই ফরম্যাটে আসে না। সেখানে প্রাথমিক স্তরে আপনাকে হাতে কাগজপাতি দেওয়া হয়, খতিয়ান দেওয়া হয়, তখন এর নামগুলা ভিন্ন ভিন্ন হয়। তো এগুলাকে সর্বপ্রথম আমরা বলি যে এটা হচ্ছে ডিপি খতিয়ান বলা হয়। একটা নাম শুনবেন আপনি যে ডিপি খতিয়ান কত। আপনার অঞ্চলে যদি জরিপ কাজ সংগঠিত হয়, আমিনরা আপনাকে কি করবে, এইরকম ফরম্যাটের মধ্যে খতিয়ান নাম্বার পর্যন্ত লেখা থাকবে, আপনার হাতে একটা কাগজ ধরায় দিবেন যে এই নেন আপনার জরিপের খতিয়ান। ওইটাকে নর্মালি আমরা নর্মালি বলি যে মাঠ পর্চা। মানে মাঠ পর্চায় সর্বপ্রথম যে এই জিনিসটা দেওয়া হইলো, ওইটার মধ্যে কারো কোনো সিগনেচার থাকে না। নর্মালি জাস্ট যিনি আমিন সাহেব আছেন উনি জাস্ট একটা সিগনেচার দিয়ে দেন। দেওয়ার পরে এইখানে একটা নাম্বার পড়ে দেখবেন। এরপরে যে জরিপ নর্মালি প্রতিটা এলাকায় তাদের একটা ক্যাম্প বসে, সেখানে তখন আপনার ওই যে দলিলপত্র, মানে আপনার ওই জমিটার বিপরীতে কি দলিলপত্র আছে ওগুলো নিয়ে যখন যা, তো একজন যে রাজস্ব অফিসার, যাকে উপসহকারী রাজস্ব অফিসার, উনি আপনার দলিলপত্র দেখেন, খতিয়ানটা দেখেন, যদি সব কিছু ঠিক থাকে উনি ওইখানে এই যে তসদিককৃত মানে অ্যাটেস্টেড, মানে আপনার দলিলের সাথে খতিয়ানের মিল আছে এইরকম একটা সিল দিয়ে দেন। তো এইটাকে আমরা বলি যে তসদিককৃত খতিয়ান। তাহলে আমরা মাঠ পর্চা থেকে যখনই একটা রাজস্ব অফিসারের সিল পাইল, তখন এটাকে বলতেছি যে তসদিককৃত খতিয়ান। এই খতিয়ানটা যখন সবগুলো তসদিক হয়ে যায়, তখন সরকার কি করে, এগুলো বই আকারে প্রকাশ করে, ভলিউম আকারে প্রকাশ করে, ভলিউম 1 ভলিউম 2 এইরকম করে। এই করার পর ওই ভলিউমে যখন তারা আবার নাম্বারিং করতে যায়, তখন আবার পৃথক আপনার খতিয়ান নাম্বার পড়ে যায়। যেমন ধরেন যে এটা মাঠ পর্যায়ে ছিল 1649, যখন এটাকে তারা বই আকারে প্রকাশ করতে গেছে তখন তারা 612 নম্বর ডিপি নিয়ে আসছে। তখন আপনি এই খতিয়ানটা যাচাই করতে গেলে এইটা নিয়ে গেলে আর এটা খুঁজে পাবেন না, আপনাকে এই 612 নম্বর নিয়ে গেলে ওই বইটা আপনি খুঁজে পাবেন যে আপনার এখানে আছে। এখন এই জরিপ কাজ যেহেতু স্তর ভিত্তিক, অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে আপনি জোর করে অন্যজনের জমি আপনার এখানে নিয়ে নিচ্ছেন, অথবা আপনার এখানে আরও জমি অ্যাড করা দরকার, বাদ পড়ছে, তো ওইগুলা সংশোধন করার জন্যই বই আকারে প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি যে ডিপি খতিয়ান। তার মানে মাঠ পর্চা আপনি বুঝতে পারলেন, সাধারণ হাতের লেখা আমিন সাহেব আপনাকে দেয়, যেটার আইনগত কোনো ভিত্তি নেই। এরপরে আপনার দলিলপত্র দিয়ে ওইটাকে তসদিক করে দেয়, তখন আইনগত আপনি প্রাথমিক স্তরে একটা ভিত্তি পান। ওই তসদিক হওয়ার পরে সরকার কি করে, ওই সরকারের কাছে যেটা আছে সেটার বই আকারে প্রকাশ করে, যাকে আমরা বলি যে ডিপি খতিয়ান। এখন আপনার কি দায়িত্ব, বা এই খতিয়ানগুলোর নাম আমরা 3টা পাইলাম, মাঠ পর্চা পাইলাম, তসদিক খতিয়ান পাইলাম, ডিপি খতিয়ান পাইলাম। যখন ডিপি আকারে ভলিউম আকারে প্রকাশ করা হয়, সেই রকম ক্ষেত্রে আপনার জমি বাদ পড়লে আপনি আবেদন করে অ্যাড করতে পারেন। কারো জমি যদি বেশি হয় সে আপনার বিরুদ্ধে মামলা করে আপনার এখান থেকে জমিগুলো কেটে নিতে পারে, এরকম অধিকার তার আছে।
তো সেখানে যেভাবে লেখা থাকে যে ডিপিটা প্রকাশ করা হয়, এইটা হচ্ছে সেই ডিপি বইয়ের মূল জিনিস। এই ডিপিগুলা নর্মালি তারা যেটা করে যে সর্বপ্রথম তারা নীল কালি ব্যবহার করে। যখন সর্বপ্রথম আপনার নামে যে তসদিককৃত খতিয়ান হয়েছে অ্যাজ ইট ইজ যখন বই প্রকাশ করে, তারা নীল কালিতে এরকম ব্যবহার করে। তো করার পরে কেউ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করলো, অথবা আপনি কারো বিরুদ্ধে মামলা দায়ের করলেন, করে আপনার খতিয়ানে জমি ইনক্লুড করলেন, নতুন যে জমি আসবে এটা লাল কালি ব্যবহার করা হয়। তার মানে একটা খতিয়ান দেখে আপনি বা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তারা আসলে বুঝতে পারবে যে এই খতিয়ানে কি কি হয়েছে, যে প্রথমে এটা ছিল, পরে মামলা করে এতটুকু পাইছেন তসদিক স্তরে, পরে আবার আইনগত বিভিন্ন আপত্তি দায়ের করে আপনি যখন পাবেন তখন এইখানে দেখবেন যে ব্লু কালারের, নীল কালারের ব্যবহার করা হয়। এর পরবর্তীতে ফাইনাল স্তরে গিয়েও আপনি সম্পত্তি অ্যাড করতে পারেন। তো এই জন্য তারা বিভিন্ন প্রকার কালি ব্যবহার করে, এই জিনিসটা মাথায় রাখবেন। এইখান থেকে চূড়ান্তভাবে সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার পরে তখন আপনার এই যে ফাইনালি গেজেটকৃত যে কপিটা আসে, এইটা থেকে যাচাই বাছাই করে আসে। তো এইটা সরকারের ভলিউম আকারে দেওয়া থাকে, এইটার আইনগত ভিত্তি ওই গেজেট করা পর্যন্তই। একবার যখন গেজেট হয়ে যায় তখন আর এইটার আমাদের কোনো দরকার নাই। ওই গেজেটকৃত কপিটাই হচ্ছে আমাদের যে খতিয়ান, যেটাকে আমরা বলতেছি রেকর্ডীয় খতিয়ান। এই যে সিএস যেমন পাইলাম, এসএ পাইলাম, আরএস পাইলাম। আর মাঠ পর্যায়ে তাইলে আমরা কতটা পাচ্ছি, একটা হচ্ছে মাঠ পর্চা, যেটা সর্বপ্রথম আমিন আপনাকে দিছে। এরপরে যখন রাজস্ব অফিসার আপনার দলিলপত্র রেখে এটাকে তসদিক করে দিয়েছে, তো তসদিক খতিয়ান। এই তসদিককৃতটা যখন সরকার ভলিউম আকারে প্রকাশ করছে, আমরা বলি যে ডিপি মানে ড্রাফট পাবলিকেশন, খসড়া খতিয়ান। এই হচ্ছে কিছু খতিয়ানের নাম। তো এখন আমরা যদি দেখার চেষ্টা করি, আপনি ওই খতিয়ানগুলোরও কি করতে পারেন, সার্টিফাইড কপি নিতে পারেন জরিপ পর্যায়ে বিভিন্ন কাজের জন্য। যেমন এখানে দেখেন যে ডিপি খতিয়ান দেওয়া আছে, মানে এর সার্টিফাইড কপি সরকারি 20 টাকা খরচে আপনি নিতে পারেন এইরকম চাইলে। এখন আমরা যে এসএ খতিয়ানের কথাটা বলতেছিলাম যে হাতে লেখা, যে দেখেন প্রতিটা এসএ খতিয়ান সারা বাংলাদেশে হাতে লেখা, কে কত অংশের মালিক, এটা আমাদের সাংকেতিক চিহ্ন আনা গন্ডা কড়া কান্ত্রিতে উল্লেখ করা আছে। আর জমির দাগ নাম্বার দেওয়া আছে, জমির শ্রেণী দেওয়া আছে, ওই দাগে কতটুকু জমি সেটা দেওয়া আছে, এই খতিয়ানে কতটুকু জমি এতটুকু উল্লেখ করা আছে। এই যে ভূমি অফিসে যে আমরা যে বলি যে আপনি ভূমি অফিসে গিয়ে দেখেন, তল্লাশি দেন, তো দেখেন যে এই যে 96 নম্বর খতিয়ানে কে কে মালিক এটা দেওয়া আছে, এরপরে 97, এরপরে 98, এভাবে ধারাবাহিক চলতে থাকে। এরপরে দেখেন যে এটা 102 নাম্বার, মানে এইভাবে আমরা ওই ভূমি অফিসে গিয়ে আপনি যে কোনো রেকর্ডের খতিয়ানগুলো যাচাই করে বলতে পারবেন যে ওই মৌজার কে কোন জমির মালিক। এখানে যে একজন ব্যক্তি আছে দেখেন একাধিক, 62, 63, 64, 65, 4টা দাগে এরা এখানে 2জন মালিক। তো আপনি যদি কোনো কিছু নাও জানেন, অ্যাটলিস্ট তাদের নাম দেখেও চিনতে পারবেন যে কোন দাগের কোন সম্পত্তিটা তারা মালিক। এখন যখনই একটা জরিপ কাজ সংগঠিত হয়, কিছু বেসিক আইডিয়া রাখবেন, আপনার জন্য ভালো হবে। যেমন আমরা একটা বই যখন লিখি, বইয়ের সূচিপত্র আমরা তৈরি করি যে কোন নাম্বার পাতায় কোন বিষয়বস্তুটা আছে। যখন তারা একটা জরিপ সম্পন্ন করে, আপনার ওই মৌজাটার মধ্যে টোটাল কতটা খতিয়ান সৃষ্টি হইল, টোটাল কতটা সেখানে আপনার ছুট খতিয়ান আছে। ছুট খতিয়ান মানে ধরেন যে আপনার নামে কি করা হয়েছে, খতিয়ান তৈরি করা হয়েছে, পরে দেখা গেলো আপনি জমির মালিক না, খতিয়ান নাম্বারটা পড়ে গেছে কিন্তু ওই খতিয়ানটা জিরো, এখানে কিছুই নেই, তখন ওইটা তারা বাদ দিয়ে দেয়, বলে যে ছুট খতিয়ান। এটা ছাড়া যখন ধরেন যে আমরা সিএস রেকর্ড পাইছি, আরএস রেকর্ড পাইছি, এখন যদি নতুন ওই একই জমিকেই তো তারা ভিন্ন দাগ করতেছে, তো এই জন্য পুরাতন দাগ এবং নতুন দাগের সূচি তারা তৈরি করে, যাদেরকে আমরা বলি যে সাবেক দাগ এবং হাল দাগের সূচি। এটার মাধ্যমেও আপনি অনেক তথ্য পাইতে পারবেন। এরপরে এখন আমরা চলে আসি মূলত যে খতিয়ানগুলো আমরা কোথায় পাবো। তো পূর্বে আমাদেরকে ফিজিক্যালি আবেদন করতে হইতো, তো গত কয়েক বছর যাবৎ আমরা অনলাইনে গিয়ে কি করতে পারি, অ্যাপ্লিকেশনটা দিতে পারি যে একটা খতিয়ান আমরা কিভাবে তুলব, বা খতিয়ান রিলেটেড যাবতীয় কর্মকাণ্ড যেটা আমাদের হয়, সরকার এই জুলাইয়ের 1 তারিখ থেকে আরও সেবা সেখানে নিয়ে আসবে। আপনি ওয়েবসাইটের নাম মনে না থাকলেও ল্যান্ড বিডি এতটুকু লিখে যদি সার্চ করেন, দেখবেন যে আপনার ভূমি তথ্য বাতায়ন চলে আসবে। তো এর ভিতরে যাওয়ার পর বর্তমানে আপনি এমনিও অনেক সেবা পেতে পারেন, তবে একটা আইডি তৈরি করে নেওয়া আপনার জন্য ভালো। কিছুই দরকার নাই, জাস্ট আপনার মোবাইল নাম্বারটা হইলে যথেষ্ট, আইডি তৈরি করে নিতে পারেন। এখানে আপনার মিউটেশন নামজারি করা, ভূমি উন্নয়ন কর দেওয়া, ভূমি রেকর্ড এবং ম্যাপ, তো এইটা আমাদের কাজের, যে এখান থেকে আমরা তল্লাশি দিতে পারবো, দেখতে পারবো।
এই ওয়েবসাইটটা যখন আসবে এখানে 100% সারা বাংলাদেশের খতিয়ান এখনো নাই, তারা আরো মোটামুটি অনেক কাজ করতে হবে, তখন আমরা 100% পাবো। সার্ভে খতিয়ান মানে ওই যে রেকর্ডীয় খতিয়ান যেটা আমরা বললাম, সিএস, এসএ, আরএস খতিয়ান, আর এইটা হচ্ছে নামজারি খতিয়ান, দুটা পৃথক জিনিস। এখন ধরেন যে আপনি চাচ্ছেন আপনার জমির দাগ নাম্বার জানা আছে, আপনার নির্দিষ্ট জেলা উপজেলা জানা আছে, আপনি ওই খতিয়ান ওই জমিটার পূর্বে কে মালিক ছিল সেটা দেখবেন। তো এখানে যদি আমরা সার্ভে খতিয়ানে যাই, আপনি এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করবেন যে কোন বিভাগে আপনার সম্পত্তি, আমি একটা সিলেক্ট করতেছি। এরপরে আপনার জেলাতে যাবেন, এরপরে আপনি উপজেলা বা থানায় চলে যাবেন, এরপরে আপনি চলে যান যে দেখেন কোন প্রকারের খতিয়ান আপনি চাচ্ছেন, সিএস চাচ্ছেন, এসএ চাচ্ছেন, আরএস চাচ্ছেন না বিআরএস চাচ্ছেন। ওই যেটাই বিআরএস ওইটাই বিএস, মানে বাংলাদেশ সার্ভে। এখন ধরেন যে আমরা সিএস খতিয়ানটা দেখব। তো ক্লিক করার পর আমাকে বলতেছে যে এখন কোন মৌজার আপনি জমিটা দেখবেন, তার মানে আপনার যদি কাগজপাতি থাকে আপনি ওইখানে মৌজা নাম্বার পেয়ে যাবেন, অথবা এখান থেকে একটা একটা করে আপনি দেখতে পারেন যে আপনার কোন মৌজা। তো এখান থেকে আমরা ধরলাম যে যে কোনো একটা মৌজা নিচ্ছি, যে আখানগড় একটা 17 নম্বর মৌজা। এখন এইখানে আপনি যখন তল্লাশি দিতে যাবেন, নর্মালি আপনার কাছে যদি খতিয়ান নাম্বার দেওয়া থাকে অথবা দাগ নাম্বার আপনি এখানে তল্লাশি করে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে একটা একটা করে চেক করতে পারেন যে আপনার কোনো নাম মনে আসতেছে কিনা। তাহলে খতিয়ান নাম্বার যদি আপনি জানা থাকে খতিয়ান নাম্বার দিয়ে দিলেন, সরাসরি চলে আসবে। অথবা এই অধিকতর অনুসন্ধানে যাবেন, যাওয়ার পর এখানে একটা দাগ নাম্বার দিয়ে দেন। ধরেন যে আপনার অঞ্চলে আপনি জানেন যে আপনার 10 দাগের জমি, তো আমরা এখানে 10 দিচ্ছি। দেওয়ার পর খুঁজুন অপশনে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখেন যে এই 10 দাগের মধ্যে অনেকজন মালিক আছে, কিছু দেওয়া আছে। তো এখান থেকে আপনি দেখেন যদি আপনার নামের সাথে মিলে যায়, যে কোনো একটা আমরা ক্লিক করে দেখি যে কি আসতেছে। তো এখানে জাস্ট আমাদেরকে সামারিটা দেখাচ্ছে যে এইখানে কি আছে, মোটামুটি আমাদের 74% জমি আছে, মালিকের নাম দেওয়া আছে, দাগ নাম্বার দেওয়া আছে, অসংখ্য দাগ। এখন আপনি যদি এটা সার্টিফাইড কপি দুইভাবে পাইতে পারেন, একটা হচ্ছে অনলাইন কপি পাইতে পারেন তাৎক্ষণিক, 100 টাকা যদি বিকাশে আপনি পেমেন্ট করেন, এখনই 1 মিনিটে আপনি এটা দেখতে পারবেন, ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। আর আপনার যদি প্রয়োজন পড়ে এটার সার্টিফাইড কপি, তাহলে আপনাকে যেটা করতে হবে যে এইখানে অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি ডিসি অফিস থেকে গিয়ে সংগ্রহ করবেন, না ডাকযোগে যাবেন। ডাকযোগে চাইলে আপনার খরচটা একটু বাড়বে, সেক্ষেত্রে আপনার 140 টাকা প্রতি খতিয়ান প্রতি পড়বে। আর এই ক্ষেত্রে বর্তমানে তারা একটা সুযোগ যেটা দিচ্ছে, যদিও পুরাতন খতিয়ানে নাম সংশোধন আমরা পারবো না, তবে নামজারি যেগুলো আপনারা হয় নামজারি খতিয়ানে যদি সমস্যা থাকে, এই যে সংশোধনের প্রয়োজন, এখানে আপনি ক্লিক করতে পারেন। তো ওইখানে আপনার কি ভুলটা আছে, কারণ অনেক ক্ষেত্রে যেটা হবে যে দেখবেন যে আপনি যেই জিনিসটা চাচ্ছেন আপনার নামে ভুল আছে, অনলাইনে যারা এন্ট্রি করছে নামে ভুল আছে, এখন আপনি ঠিক করবেন কিভাবে। তো এইখানে সংশোধনের আবেদন করে 20 টাকা পরিশোধ করতে হয়, তাহলে নির্ধারিত পন্থায় আপনার সেই করণিক বা গাণিতিক ভুলটা শুধরানোর সুযোগ আছে। তো এইভাবে আমরা একটা, যদি আমাদের খতিয়ান প্রয়োজন পড়ে, রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ানটাও বর্তমানে কিছু কিছু জায়গার পাওয়া যাচ্ছে, পূর্বে পাওয়া যাইতো না। আমরা যদি এখন নামজারি খতিয়ানটা দেখার চেষ্টা করি, যেমন ধরেন যে এই নামজারি খতিয়ান, এখন আমি আমার নিজেরটা দেখার চেষ্টা করি পাওয়া যায় কিনা। তো এইখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে কিছু পাওয়া যাচ্ছে কিনা। আপনিও আপনার অঞ্চলে নাম দিয়ে তল্লাশি করে দেখতে পারেন যে যদি পাওয়া যায়। তো এখানে আপনার যদি খতিয়ান নাম্বার জানা থাকে ভালো, না হলে আপনি 1 বাই 1 কি করেন, একটা একটা তল্লাশি দেওয়ার চেষ্টা করেন যে দেখেন আপনার নামটা আছে কিনা। তো এখানে মূলত আমি যদি দেখার চেষ্টা করি, অথবা অধিকতর অনুসন্ধান দিয়ে আপনি নামও দিতে পারেন বা দাগ নাম্বারও দিতে পারেন। এখানে আমি আমার নামটা দিয়ে দেখার চেষ্টা করি যে আমার নামে কোনো খতিয়ান পাওয়া যাচ্ছে কিনা। তো দেখেন আমার এখানে খতিয়ান কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি চাইলে এই খতিয়ানটা, এইটা একটা খতিয়ান এখানে দেখাচ্ছে, নাম দেওয়া আছে, 2 দাগে যাওয়া আছে। তো আমার কাছে যদি এটা সার্টিফাইড কপি দরকার পড়ে, আমি এই যে ঝুটিতে রাখুনে ক্লিক করব, এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিকাশে পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করে দিব। আর যদি মনে হয় যে না এখানে আমার নামটা ভুল আছে অথবা কিছু আছে, তাহলে এখানে সংশোধনী প্রয়োজন, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে দেখাবে, আমাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পর দেখাবে যে আপনি কি সংশোধন করতে চান, এর বিপরীতে আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে। শুধু তো সংশোধনী চাইলেও হবে না, আপনার কাছে তো উপযুক্ত তথ্য প্রমাণ থাকতে হবে। যদি নামের সংশোধনী চান তাইলে আর জাতীয় পরিচয়পত্রটা আপলোড করতে হবে, অথবা অন্য কিছু, মানে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে 20 টাকা পরিশোধ করে অ্যাপ্লিকেশনটা আপনার করতে হবে, তবে আপনি করতে পারবেন।
এখন যদি আমরা আবার ফিরে যাই আমাদের সেখানে, তো এইটা আর বর্তমানে প্রয়োজন পড়ে না যে অ্যাপ্লিকেশন করার জন্য। পূর্বে ম্যানুয়ালি এভাবে করতে হইতো, তো এখন ডিসি অফিসও আর ম্যানুয়ালি নেয় না, সম্পূর্ণ অনলাইনে, ওখানে গেলেও অনলাইনে অ্যাপ্লিকেশনটা আপনার নিবে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, একটা জিনিস মনে রাখবেন, বর্তমান যে রেকর্ডগুলো হয়, বিশেষত এসএ রেকর্ডের পরবর্তীগুলাতে প্রতিটা মৌজার 1 নম্বর খতিয়ানে সরকারি জমি থাকে। সরকারি জমিগুলো নর্মালি 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আমাদের রাস্তাঘাট আছে, নদীগুলো আছে, মানে যেগুলো সরকারি কাউরে ইজারা দিতে পারে না, ওই জনকল্যাণের জন্য যেগুলো থাকে ওইগুলো হচ্ছে 1 নম্বর বইয়ে থাকে। তো এইরকম সরকারের সবগুলো লেখা থাকে যে ওই মৌজায় কোন কোন দাগটা সরকারি খাস খতিয়ানভুক্ত, ওই জমির কোনো খাজনা নাই, ওই জমি বিক্রি করা যায় না। তবে আবার এর যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পার্টের সম্পত্তিগুলা, যেমন আপনার জমি সরকার অধিগ্রহণ করলো, যে কোনো কারণবশত খাস হয়ে গেছে, তো সরকার সেটা আবার ইজারা দেয়। তবে এই 1 নম্বর খতিয়ানে 4টা পার্ট থাকে। এই 4 পার্টের মধ্যে প্রথম পার্টের জমিগুলো হচ্ছে যেগুলো জনকল্যাণে ব্যবহৃত হয়, রাস্তাঘাট, নদী। তো আপনার অঞ্চলে কোন কোন জমিগুলা খাস, ওই ভূমি অফিসে গিয়ে 1 নম্বর খতিয়ানটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অঞ্চলে খাস জমি কোনগুলা। এটা ছাড়া 1-এর 1 বর্তমানে একটা খতিয়ান পাবেন যেখানে অর্পিত জমিগুলা থাকে, যাকে আমরা বলি যে ভেস্টেড প্রপার্টি। এরপরে 2 নম্বরে দেখবেন যে সরকারি জমিগুলা থাকে, যেমন ধরেন কলোনির জমি, রেলওয়ের জমি, হাইওয়ের জমি, নর্মালি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বিভিন্ন সংস্থার জমিগুলাই থাকে বর্তমান রেকর্ডগুলাতে। সড়ক বিভাগের জমি, বন বিভাগের জমি, রেলওয়ের জমি, হাইওয়ের জমি, এগুলাই প্রাথমিক স্তরে তারা দেয়। পরবর্তীতে শুরু হয় ব্যক্তি মালিকানার সম্পত্তি। তো আমরা যদি আলোচনা শেষ করার আগে যেই জিনিসটা আরেকটা দেখব, সেটা যেটা আমরা বললাম যে এই মহানগর জরিপটাই আমাদের ওই যে বিডিএস জরিপের অন্তর্ভুক্ত, এটা পৃথক কোনো জরিপ কিন্তু না, মানে এটাই বিএস জরিপ। তো দেখেন যে এখানে উপরেই লেখা আছে মহানগর, তো এটা চীনের কিছুই নেই, এটা মহানগর জরিপ। কি আছে? একই রকম জমি শ্রেণী ভাগ করে দেওয়া আছে, ব্যক্তির নাম দেওয়া আছে, অংশ দেওয়া আছে। তো এইভাবে বর্তমানে যত লেটেস্ট জরিপ আসতেছে উপরে নাম দেওয়া থাকে। এই নাম এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কোন জায়গার সম্পত্তি। এখন যে জিনিসটা সেখানে হচ্ছে যে তুলনামূলক, তাইলে আমরা এক শব্দে কিভাবে এই 4 প্রকারের জরিপগুলো চিনব। তাহলে নামজারি খতিয়ান তো আমরা কি করব, নামজারি কেস নাম্বার এবং আগত খতিয়ান দেখে চিনতে পারবো, তাইলে এখানে আমাদের আর বোঝার কিছুই নেই। আর সিএস খতিয়ান কিনা আমরা 2টা জিনিস লক্ষ্য করব, যে এটা 2 পাতার কিনা, আর এর মধ্যে আইনের ধারাগুলো আমার আছে কিনা। যদি 105 বা 106 108 থাকে তাইলে আমরা সিএস কনফার্ম করব। আর যদি এসএ খতিয়ান হয় সেক্ষেত্রে আমরা দেখব যে এটা 2 পাতা না 1 পাতা। যদি 2 পাতার হয় তাহলে আমরা আইনের ধারাগুলো লক্ষ্য করব যে 49 50 আছে কিনা, থাকলে এটা 2 পাতার। আর যদি 1 পাতার হয় আমরা দেখব যে সাবেক খতিয়ান হাল খতিয়ান লেখা আছে কিনা, যদি থাকে তাইলে এটা আমাদের এসএ খতিয়ান। আর আরএস এর ক্ষেত্রে আমরা দেখব যে এটা 2 পাতার না 1 পাতার। যদি 2 পাতার হয় আর সেখানে আমাদের এই সিএস এর উপাদান না থাকে, আরএস এস এর উপাদান না থাকে, জমির শ্রেণীগুলা কৃষি অকৃষিতে ভাগ করা থাকে, তাহলে এটা আরএস খতিয়ান। তো জাস্ট এই সামান্য অংশটাই আপনি স্ক্রিনশট নিয়ে মোবাইলে 3-4 দিন দেখেন, দেখবেন যে যে কোনো খতিয়ান আপনার সামনে আসলে আপনি অটোমেটিক বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা এই খতিয়ান। আর সর্বশেষ একটা কথা বলবো যে ফরম্যাট আমরা যাই কিছু এতক্ষণ শিখলাম, ফরম্যাট এখন যাই কিছু হোক, এখন কোনো খতিয়ানে আপনি সার্টিফাইড কপি নিয়েছেন, সরকার যদি উপরে বলে দেয় যে এটা ডিএস খতিয়ান, তাইলে ওইটা ডিএস খতিয়ান। যদি বলে যে এটা সিএস খতিয়ান, ওইটা সিএস খতিয়ান আপনাকে ধরে নিতে হবে, কারণ বর্তমানে এগুলো তো পুরাতন ফরম্যাট। তো নতুন তারা চাচ্ছে যে এত ফরম্যাট না ব্যবহার করে আমরা যদি উপরেই যদি লিখে দেই যে এটা সিএস খতিয়ান, তো তাইলে তো আর এত টেনশনের কারণ নাই। তো এই জন্য ফরম্যাট যাই কিছু হোক, যদি উপরে লেখা থাকে তাইলে সেইটা ধরে নেবেন যে এটা ওই জরিপেরই খতিয়ান। তো এইটা ছিল আমাদের খতিয়ান পরিচিতি। এর বাইরে আরও 1-2টা নাম শুনবেন, সেটাও আমরা একটু বলে দিই। যারা চট্টগ্রামের ডিসি অফিসে কিছু খতিয়ান পাওয়া যায়, যেটাকে আমরা বলি যে মঘি জরিপ, সম্ভবত আমরা এখানে অ্যাড করার কথা, দেখি যদি অ্যাড করি মঘি জরিপ। এটার নর্মালি কোনো কি নেই, নকশা নাই। এটা হচ্ছে যে এই যে চট্টগ্রাম এবং কক্সবাজারে আমাদের সিএস জরিপের পূর্ব থেকেই মগ রাজাদের রাজত্ব ছিল। তো তারা তাদের জমিগুলা কি করতো, মানুষকে লিজ দিত 1832 থেকে 1848 পর্যন্ত। তো সেই রকম ক্ষেত্রে তাদের কাছেও তারা পত্তন দিত, বিভিন্ন তাদের কাছে পর্চা ছিল যেগুলো আজও বিদ্যমান। তো ওইটাকে আমরা বলি যে মগি জরিপ বা মগি খতিয়ান।
এইটার বর্তমানে কোনো কাজ নাই, তারপরও চট্টগ্রামে পাওয়া যায়। আরেকটা পাবো আমরা পেটি খতিয়ান বলে, মাঝে মধ্যে আপনি শুনবেন যে এটা হচ্ছে একটা পেটি খতিয়ান। এটা হচ্ছে যে যেমন ধরেন যে একটা জেলার মধ্যে নির্দিষ্ট কোনো একটা মৌজা সরকারের যে কোনো কারণবশত তাদের জরিপ করার প্রয়োজন পড়লো, স্পেশাল ক্ষেত্রে কোনো একটা জেলার মধ্যে স্পেশাল একটু জায়গা তাদের জরিপ করার দরকার পড়লো, ওই খতিয়ানকে আমরা বলি যে পেটি খতিয়ান। এরপরে আরেকটা পাবো আমরা দিয়ারা খতিয়ান। নর্মালি বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তো এই জন্য নদীর ভাঙন আর নদীর নতুন চর জায়গা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য দিয়ারা বিভাগ আছে, যারা দায়িত্বই হচ্ছে এই নদীমাতৃক যে জেলাগুলো আছে এগুলোতে জরিপ করা। তো মূলত বাংলাদেশে বর্তমানে 4 জায়গায় এই দিয়ারা জরিপের অফিস আছে, ওইখানের মাধ্যমে জরিপগুলো সংগঠিত হয়। তো এটা হচ্ছে আমাদের দিয়ারা জরিপ। জাস্ট এইগুলাই হচ্ছে প্রচলিত অর্থে। তাহলে ফাইনালি আমরা সিএস, এসএ, আরএস এবং হচ্ছে বিএস, এই হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক জরিপের আমাদের নিয়ম। এখন যে ভিন্ন ভিন্ন জেলা আমরা যাব, যেটা বললাম, আপনি যখন সিলেটে যাবেন সেখানে শুরু হবে এসএ থেকে, এসের পরে চলে আসবো আমরা আরএস, আর বর্তমানে এখনও বিএস শুরু হয় নাই বা শুরু হচ্ছে, তো সেখানে আপনি 3টা পাবেন। তো এই জন্য কনফিউশনের কারণ নাই, আপনি বুঝবেন যে ওই সিলেটে আমাদের যেটাই সিএস সেটাই এসএ। এখন যদি আমরা অন্য জেলার মধ্যে যাই, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা বললাম, নোয়াখালীর দিকে গেলে সেখানে আপনার সিএস নাম বলতেছে না, সিএসটার নাম বলতেছে তারা যে এটা হচ্ছে আমার ডিএস, এসএটাকে তারা বলতেছে যে এটা হচ্ছে আমার এমআর। তাহলে আপনি ডিএসটা বুঝলেন যে এটাই সিএস, এমআরটা বুঝলেন এটা হচ্ছে এসএ, এরপরে হচ্ছে আপনার আরএস, আর বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিএস শুরু হচ্ছে। তো এই রকমভাবে আপনি জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এখন আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন, আপনি কতটা খতিয়ান দেখার চেষ্টা করবেন। তো একটা বেসিক অর্থে জিনিস মনে রাখবেন, সিএস খতিয়ানের সাথে, এই যে আমরা সিএস খতিয়ান বললাম, এইটার সাথে এসএ খতিয়ানের মালিকানা 50% মিলবে না, এটা মনে রাখবেন। এর কারণ একটাই, কারণ সিএস খতিয়ানের সময় কি ছিল, জমিদার ছিল প্রকৃত মালিক, আর তার অধীনে যারা চাষাবাদ করতো জাস্ট এতটুকুই তাদের অধিকার ছিল, সে যে কোনো সময় লিজ বাতিল করতো, অন্যজনকে দিয়ে দিত। তো পরবর্তীতে অ্যাসেট রেকর্ড যখন তৈরি করা হয়, তখন উনি কিভাবে মালিক হইলেন না হইলেন, সিএস এর সাথে কেন মিল নাই, আজকে এত বছর পরে ওই সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা অলরেডি চলমান না থাকে, তাহলে ওই সম্পত্তিতে কোনো ভেজাল নাই, আপনি সম্পত্তি কিনতে পারেন। মানে অ্যাসেট রেকর্ড থেকে যদি ধারাবাহিক মালিকানা ঠিক থাকে, আপনার সম্পত্তি 100% সিকিউর, এখানে কোনো টেনশনের কারণ নাই। এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আশা করি আমরা আপনাদের জন্য এই যে খতিয়ান, এই খতিয়ান কাকে বলে, কিভাবে আমরা চিনব, এর বেসিক আইডিয়াটা